ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা হলো। আচ্ছা, সাউন্ডটা আশা করছি ক্লিয়ার, সাউন্ডে কোনো প্রবলেম নেই আশা করছি। সাউন্ডে কোনো প্রবলেম নেই, নো ইস্যু। ওকে, সো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ তোমাদের অন্যতম প্রবলেম যে জায়গাটা নিয়ে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই একটু দ্রুততম সময়ের মধ্যে ক্লাসে যুক্ত হয়ে যাও। রাইট ফর্ম অফ ভার্বকে আমরা একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করব, একেবারে গোড়া থেকে, যে কিভাবে প্রশ্নটা আসে এবং কিভাবে রাইট ফর্ম অফ ভার্বকে ফুললি ফিল করে ব্যাপারটাকে শেখা যায়। এটা নিয়ে আজকে আমরা একদম রাইট ফর্ম ভার্বের উপর একটা টর্নেডো চালাবো। সো সবাই একটু তোমার যে বন্ধুরা রয়েছে তাদেরকে একটু ক্লাসে মেনশন করে দাও যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্লাসটি শুরু করতে পারি। এবং কোনো কিছু দেখতে প্রবলেম হচ্ছে না আশা করছি, সব কিছু ঠিকঠাক আছে। অনেকে সালাম জানাচ্ছ, আদাব জানাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, আমরা শুরু করছি, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। আজকে আমরা নবম লেকচার নিয়ে আলোচনা করব। মোটামুটি বড় স্লাইড আছে, আমরা প্র্যাকটিসও করব আজকে, ভালো ব্যাপার স্যাপার আছে আজকে। চলো প্রথমেই আমরা রুল ভিত্তিক পড়ব, সবগুলো জিনিসকে আমরা রুল ভিত্তিক আলোচনা করব, ঠিক আছে? ওকে, খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি করবে আশা করছি। ওকে, তোমাদের এসএসসিতে যেই টপিকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ একটা বাক্যকে দেখে চিনতে পারা যে কোনটা প্রেজেন্ট ইনডেফিনিটে হবে, এটা এবং সেটার গঠনটা কেমন, এইটা নিয়ে প্রায় প্রশ্ন থাকবেই তোমাদের। ওকে, আমরা একটু খেয়াল করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি। খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখব। সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? যখন কোনো কিছু আমরা স্বাভাবিকভাবে বলি, অর্থাৎ যেই জিনিসটা সচরাচর ঘটে, এইটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। অতীতে হইলেও তো সেটা অতীতে হয়েই গেল, আর ভবিষ্যৎ মানে যেটা এখনো হয় নাই, হবে পরে। আর বর্তমানের ঘটনা যেটা আমরা সচরাচর করি, যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, সে ভালো গান গায়, আমার বোন ভালো লিখতে পারে, তারপরে সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম যে ঘটনাগুলো সচরাচর ঘটে, প্রতিদিন ঘটে, এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যখন কোনো কাজ সচরাচর হয়, সচরাচর বা নিয়মিত বা প্রতিদিন হয়, সেটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক একটা স্ট্রাকচার। এখন আমাদেরকে তো জানতে হবে যে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখতে হয়। তাহলে খেয়াল করো তো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে বা রুলটা হচ্ছে কি, সাবজেক্ট মানে কি, যে কাজ করে। সাবজেক্টের পরে আমাদের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আমরা এটাকে বলি হচ্ছে V1। V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। কখনো কখনো ভার্বের সাথে এস বা ইএস হয়, সেটা আমরা দেখাবো। আচ্ছা, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন রয়েছে। খেয়াল করো, সাবজেক্ট যদি কি, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস হবে। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র, মোটামুটি শেষ। এখন একটা প্রশ্ন, যে থার্ড পারসনই বা কি,
আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই নাম্বার আর পারসন ব্যাপারটা কি? চলো আমরা নাম্বার আর পারসন একটু ক্লিয়ার হয়ে আসি, তাহলে তোমাদের এই জিনিসগুলো আর পরবর্তীতে প্রশ্ন তৈরি হবে না। খেয়াল করো, পারসনকে আমরা আগে ভাগ করব। পারসন, পারসন মানে হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তিকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। পারসনকে আমরা প্রথম বলবো ফার্স্ট পারসন, একটা রয়েছে সেকেন্ড পারসন, আরেকটা রয়েছে থার্ড পারসন। এখন প্রতিটা পারসনের আবার সিঙ্গুলার ফর্ম হয়, আবার প্লুরাল ফর্ম হয়। সিঙ্গুলার মানে কি, যেটা একজন বোঝাচ্ছে, আর প্লুরাল মানে যেটা একের বেশি বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমি পারসনের সাথে সাথে এটাকে নাম্বারে ভাগ করে ফেলি। খেয়াল করো, এই পাশে আমরা দিব হচ্ছে সিঙ্গুলার নাম্বারগুলো। এই চারটা তোমরা সবাই একদম খাতায় লিখে ফেলবা, যেন কখনোই তুমি পারসন আর নাম্বার জিনিসটার মধ্যে কোনো ধরনের ব্যাঘাত যেন তোমার না ঘটে। তাহলে এই পাশে আমরা লিখবো সিঙ্গুলারগুলো, আর এই পাশে আমরা তুলবো হচ্ছে প্লুরালগুলো। ওকে, আচ্ছা, ফার্স্ট পারসন কারা? খেয়াল করো, ফার্স্ট পারসন কারা? সিঙ্গুলার মানে একজন, তার মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, মানে আমি নিজে। আর ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই বা আমরা। ওকে, আর আই মানে তো আমরা জানি সেটা হচ্ছে আমি। সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হচ্ছে ইউ, শুধু বাংলার পার্থক্য। ইউ যখন সেকেন্ড পারসন সিঙ্গুলার, এর অর্থ হচ্ছে তুমি। সেটা যখন প্লুরাল হয়ে যায় তখন ইউই বসে, কিন্তু সেটার অর্থ দ্বারা হচ্ছে তোমরা। যেমন ধরো, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম যে হেই মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? তাহলে হাউ আর ইউ, এই ইউটা কাকে প্রশ্ন করছি? অনেককে না, তোমরা কেমন আছো? তাহলে আমি যখন তোমাদের প্রশ্ন করলাম তখন ইউ মানে হচ্ছে তোমরা। আর একজন বলে যে ভাইয়া আই এম ভেরি ফাইন, হাউ অ্যাবাউট ইউ? আপনি কেমন আছেন? এই যে হাউ অ্যাবাউট ইউ বলছে, যে রিপ্লাইটা দিল, সে যখন ইউ বলছে সে কিন্তু বলছে আপনি কেমন আছেন। তাহলে এই যে তুমি যখন বলছো তখন ইউটা হয়ে যাচ্ছে আপনি বা তুমি একজন, আমি যখন অনেককে প্রশ্ন করতেছি তখন হয়ে যাচ্ছে তোমরা। তার মানে ইউটা বাক্যের ব্যবহারের উপর নির্ভর করে, যে কাকে বলছে সেটার উপর নির্ভর করে এটা কি তুমি হচ্ছে নাকি তোমরা হচ্ছে। ক্লিয়ার? ওকে, থার্ড পারসন কারা? থার্ড পারসন সিঙ্গুলার কারা? তার মানে আই, উই, ইউ, এই তিনটা ছাড়া যত নাউন প্রোনাউন আছে তারা সবাই হচ্ছে হয় থার্ড পারসন সিঙ্গুলার না হয় থার্ড পারসন প্লুরাল। তাহলে খেয়াল করো তো, হি কি? হি মানে সে, অথবা সি মানেও কি সে। তাহলে এটা সিঙ্গুলার। ইট, ইট কি? ইহা, এটাও সিঙ্গুলার, রাইট? দিস, দ্যাট, এগুলো কি? এগুলো সিঙ্গুলার। দিস অথবা দ্যাট, এগুলো সিঙ্গুলার। তাহলে প্লুরাল কারা দেখো তো, যেমন ধরো আমরা যদি বলে দে বলি, তারা, এটা কিন্তু থার্ড পারসন, তবে এটা কিন্তু প্লুরাল। আবার ধরো আমি যদি বলি এই দিস আর দেজের জায়গায় যদি আমি লিখি হচ্ছে দিস, অথবা যদি আমি ইউজ করি হচ্ছে দোজ, এরা কিন্তু প্লুরাল। দিস হচ্ছে সিঙ্গুলার, এই দিসের প্লুরাল কি? দিস। দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। তাহলে দিস, দিস, দ্যাট, দোজ। এইভাবে আমরা যদি এই টোটাল চারটা মনে রাখি তাহলে আমাদের আর পারসন নিয়ে সমস্যা হবে না। আমরা আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট পারসন কারা? আই এবং উই। আই সিঙ্গুলার, উই প্লুরাল। সেকেন্ড পারসন কারা? তুমি অথবা তোমরা। তুমি হলে সেটা সিঙ্গুলার, তোমরা হলে সেটা প্লুরাল। থার্ড পারসন কারা? সিঙ্গুলার হচ্ছে হি, সি, ইট, দিস, দ্যাট, অথবা যে কোনো একজনের নাম, একজন হইতে হবে বা যে কোনো একটা জিনিস। আর প্লুরাল কারা? প্রোনাউনের ক্ষেত্রে দে, দিস, দোজ, অথবা যে কোনো একের বেশি মানুষ, একের বেশি বই, একের বেশি শহর, একের বেশি দেশ, যে কোনো জিনিস একের বেশি। ওকে, নাম্বার আর পারসন আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। নাম্বার পারসনে কোনো প্রবলেম হবে আর?
ওকে, অনেকে বলছে রাইট ফর্ম ভার্ব কিছুই বুঝি না। আমি বলবো যে ক্লাসটাকে একদম মনোযোগ দিয়ে পুরোটা টাইম করো, রাইট ফর্ম ভার্ব একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম আমরা দেখবা তোমরা এই ক্লাসের শেষে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো, একদম ফাইনাল পরীক্ষা যেগুলো আসছে এসএসসিতে দেখবা একদম পানির মতো সহজ লাগবে। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটি করো। ওকে, চলো আমরা আগের স্লাইডটাই ফিরে যাচ্ছি। আচ্ছা, তাহলে কি বলেছি খেয়াল করো তো, প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে বুঝবো? যখন কোনো কাজ সচরাচর হয়, নিয়মিত হয়, বা কেউ একটা কাজ প্রতিদিন করে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। আর সেটা স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি তো জানি ভার্বের কয়টা ফর্ম হয়, দেখো ভার্বে অনেকগুলো ফর্ম হয় কিন্তু। যেমন ধরো আমরা জানি কিনা V1, তারপর কি রয়েছে আমাদের V2, আমাদের কি রয়েছে V3। যেমন ধরো আমি যদি লিখি V1, যদি লিখি কি ধরো, যেমন আমি যদি লিখি গো, তাহলে এটা V2 কি হবে went, V3 কি হবে gone। যদি ধরো আমি V1 এ লিখি eat, তাহলে এটা V2 তে কি হবে ate, V3 কি হবে eaten। ওকে, যেমন আমি যদি এখানে লিখি ড্রাইভ, তাহলে V2 তে কি সেটা পাস্টে drove, আর V3 তে কি হবে driven বা driven। খেয়াল করো, এটাকে আমরা বলছি হচ্ছে ভার্বের V1, V2, V3। ওকে, আসো আমরা এবার এখানে আসি। তাহলে আমরা যা বলছিলাম, যে জিনিসটা সচরাচর ঘটে, স্বাভাবিকভাবে হয়, এটা আমরা দৈনন্দিন ব্যবহার করি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আসো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট একটু ইউজ দেখি। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, মেক নাকি মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসলস স্ট্রং। শারীরিক ব্যায়াম আমাদের শরীরকে সতেজ করে তোলে এবং আমাদের শরীরে যে মাসলগুলো রয়েছে, আমাদের যে কোষগুলো রয়েছে, সেগুলোকে স্ট্রং করে বা শক্তিশালী করে। এটা কি সত্য কথা, মানে সচরাচর এটাকে সত্য কথা নাকি মিথ্যা? অথবা ইনডিফিনিট টেন্স চিনার আরেকটা সুযোগ হচ্ছে, যেটা অতীতও সত্য ছিল, এখনও আছে, ভবিষ্যতে হবে। তার মানে এই কথাটা সত্য কিনা যে শারীরিক ব্যায়াম আমাদের শরীরকে সতেজ করে তোলে, অ্যাক্টিভ করে এবং আমাদের যে শরীরে যে কোষগুলো, পেশিগুলো রয়েছে, সেগুলোকে শক্তিশালী করে। যদি সেটা হয় যে এটা আগেও ছিল, এখনও করে, ইনডিফিনিট টেন্স। যদি সেটা আগেই শুধু করেছে, এখন আর করে না, এই কাজটা এখন আর হয় না, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে বলতো এর অ্যান্সার কি হবে? খেয়াল করো, এই ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু একটা জিনিস, যে শারীরিক ব্যায়াম একটা কাজ। দুইটা ওয়ার্ড মিলে কিন্তু দুইটা কাজ না। ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম একটা কাজকেই বোঝাচ্ছে না। অনেকে বলছে প্রেজেন্ট ইনডিফিনিটকে সবসময় অ্যাজ হবে। দেখো আমি ভাই লিখে দিয়েছি, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোত্থেকে বুঝবো? এই যে এখানে আসো, এই যে থার্ড পারসন, এই যে থার্ড পারসন, এই হচ্ছে সিঙ্গুলার। হি, শি, ইট, দিস, দ্যাট ছাড়া যে কোনো একটা ব্যক্তি, একটা কাজের নাম, একটা শহরের নাম, একটা মানুষের নাম, যে কোনো একটা জিনিস হইলে, একাধিক হয়ে গেলে সেটা হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল। তাহলে এখানে আসো, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম, শারীরিক ব্যায়াম একটা কাজের নাম বলছে। যে বলতো ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড কুকিং, দুইটা হয়ে যেত। ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ওয়াকিং, দুইটা হয়ে যেত। কিন্তু এখানে একটা দিছে যে শুধু শারীরিক ব্যায়াম। বুঝা গেছে? তাহলে সবাই বলো তো কি হতে পারে এখানে অ্যান্সার? প্রথম কোয়েশ্চেনটা সবাই একটু বলে দাও কি অ্যান্সার হতে পারে, আমি দেখি তোমরা পারো কিনা। অনেকে সাইমন বা অনেকে অনেকগুলো সবগুলো একসাথে অ্যান্সার দিয়েছো, ভালো, তুমি পারলে, বাট একসাথে দিবা না। অনেকে বলছে মেক হবে, অনেকে বলছে মেক্স হবে। রাইট, ওকে, চলো আমরা দেখি কি হয়। খেয়াল করো, ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? তাই যেহেতু সাবজেক্টটা একটা সিঙ্গুলার জিনিসকে বোঝাচ্ছে, তাই কি হবে এখানে মেক্স। তাহলে শারীরিক ব্যায়াম আমাদের শরীরকে সতেজ করে বা কর্মঠ করে এবং আমাদের শরীরের পেশিগুলোকে শক্তিশালী করে। ইট, আবার দেখো ওই যে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার ইট,
ইট কি হবে, ইটের সাথে ভার্বের সাথে এস বাই এস, ইট এন্টারটেইনস আস, ইট এন্টারটেইনস আস। খেয়াল করো, যেই রুলটা পড়াচ্ছি ওই রুলটা বুঝছো কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি সব রাইট ফর্ম ভার্বে অনেক প্রবলেম আমরা পরে যাব, তুমি জাস্ট এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছো কিনা এইটাই তোমার জানাটা ইম্পর্টেন্ট কাজ। আসো তাহলে, ইট এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, ইহা আমাদেরকে ভদ্রতা এবং শিষ্টাচারের সাথে আনন্দ দিয়ে থাকে, যে কোনো একটা কন্টেক্সটে নেওয়া হয়েছে। ইট গিভ স্ট্রেংথ আওয়ার ব্রেইন, ব্রেইন নাকি গিভস, কি হবে? আবার দেখো, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হচ্ছে আমাদের গিভস। লাইফ আবার দেখো থার্ড পারসন সিঙ্গুলার, বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলার উদাহরণগুলো বেশি দেয়, তাহলে লাইফ আবার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে বিকামস। লাইফ বিকামস ডাল টু দেম, তাদের কাছে জীবনটা নিরস লাগে বা নিরস হয়। দে অলওয়েজ, এইবার বলো তো এই অ্যান্সারটা কি হবে দেখি, এটা কারা কারা পারো এটার অ্যান্সার করো। দে অলওয়েজ রিমেইন হবে না রিমেইনস ইল টেম্পার্ড, তারা সব সময় মাথা গরম থাকে তাদের। দেখা যাক, মিনহাজ রহমান সাদমান বলেছে রিমেইনস, সাদাত বলেছে রিমেইন, নাসিমা নাসরিন বলেছে রিমেইনস। রিমেইন এবং রিমেইনস নিয়ে কিন্তু এক ধরনের বড় ধরনের ঝামেলা হয়ে গেছে। খেয়াল করো, এই উত্তরটা দেওয়ার জন্য কিন্তু এখানেই আমি লিখে দিয়েছি সূত্রটা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কিনা দে, এটা আমি জাস্টিফাই করি। দেখো দেখো, এই যে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই যে আমাদের এখানে ঝামেলাটা হয়ে গেছে, সেটা কি থার্ড পারসন প্লুরাল, প্লুরালের সাথে কিন্তু এস বাই এস হয় না, এস বাই এস হয় কোথায় থার্ড পারসন সিঙ্গুলারে। এই যে এই বক্সে যেগুলো আছে এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচিত হবে এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ওকে, চলো আমরা তারপরে যাচ্ছি। এখানে কি আছে, দে ক্যান হার্ডলি রিয়েলাইজ। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার, খেয়াল করো, এই যে ক্যান আছে না মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে এই যে ক্যান ছাড়া আরও যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, এটার একটা আলোচনা আছে। এই মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম, এর সাথে এস ইয়েস কিচ্ছু হবে না, সুন্দরভাবে লিখে রাখো কি মোডাল ভার্ব, মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস। আচ্ছা, বেস কোনটা? বেস মানে হচ্ছে যখন কোনো ভার্বের সাথে এস যুক্ত করা যাবে না, ইএস যুক্ত করা যাবে না, আইএনজি করা যাবে না, পাস্ট করা যাবে না, পাস্ট পার্টিসিপল করা যাবে না, কোনো রকম চেঞ্জ যদি করতে না পারি তাকে আমরা বলি হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে কখন হবে সেটা? মোডালের পরে। তাহলে মোডাল কারা ভাইয়া? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওথ টু, ইউজ টু, হ্যাড বেটার, উড রাদার, এরকম অনেকগুলো মোডাল আছে, এগুলো একটা লিস্ট আমরা করে দিব। তাহলে মোডালের পরে ভার্বের বেস ফর্মই থাকবে। দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট, তারা কদাচিৎ বুঝতে পারে যে, বা তারা বুঝতেই পারে না যে, দে দেমসেলভস রুইন দেয়ার হেলথ, তারা নিজেরাই নিজের স্বাস্থ্যের ক্ষতি করে। ঠিক আছে, ওকে। ইট অলসো, দেখো আবার থার্ড পারসন সিঙ্গুলার, ইট অলসো ইমপ্রুভস আওয়ার পাওয়ার অফ ডাইজেশন অ্যান্ড ব্লাড সার্কুলেশন, এটা আমাদের যে হজম শক্তি এবং আমাদের যেই রক্তের সঞ্চালন এটাকে বৃদ্ধি করে বা উন্নত করে, ভালো করে। তাহলে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, কি হবে এখানে? ইমপ্রুভস। ওকে, রাইট, অনেকে অ্যান্সার রাইট দিচ্ছ, ইমপ্রুভস দিয়েছ অনেকেই। ওকে, সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। রাইট ফর্ম অফ ভার্বের উপরে যে ধরনের প্রবলেমগুলো তোমাদের রয়েছে এগুলা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আমরা তার পরের স্লাইডে যাচ্ছি। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের আশা করি প্রথম রুলটা তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো আমরা দ্বিতীয় নিয়মটায় যাই। আমরা দ্বিতীয় নিয়মে আলোচনা করব হচ্ছে নেগেটিভ সেন্টেন্স নিয়ে। এইটাও তোমাদের পরীক্ষায় বেশ আসতে দেখা যায়। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স
খেয়াল করবা তোমাদের যখন প্রশ্নটা থাকবে ব্র্যাকেটের মধ্যে ওই ভার্বের আগে একটা নট দেওয়া থাকবে, তাইলে বুঝতে হবে যে ওই বাক্যটা তোমাকে নেগেটিভ করে অ্যান্সার দিতে হবে। দেখো প্রত্যেকটাতে নট দেওয়া আছে, নট, তারপরে কি এখানে নট দেওয়া আছে, এখানে নট, এখানে নট। আচ্ছা, এই নটের ক্ষেত্রে আমরা কয়েকটা প্যাটার্ন মেনটেন করবো, একটু খেয়াল করো নটকে আমরা কিভাবে নেগেটিভ করব। যেমন ধরো যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে আমরা নট করবো কিভাবে, ডু নট অথবা ডাজ নটের পরে ভার্বের বেস ফর্ম। বেস মানে কি বলেছি, একটু আগেই বলেছি, বেস মানে হচ্ছে যেই ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কিচ্ছু করা যায় না, শুধু মূল ভার্বটা, এটাকে আমরা বলেছি ভার্বের বেস ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা নেগেটিভ করবো কি দিয়ে, ডু নট, কি হবে, ডু নট গিভ আপ, গেভ আপ হবে না, গিভিং আপ কিন্তু হবে না, এই কাজগুলো করতে যাবো না। তাহলে নট দেওয়ার মানে হচ্ছে নটের পরে আর কোনো চেঞ্জ করা যাবে না। যদি সেন্টেন্সটা পাস্টে হয় তাহলে পাস্ট ইনডিফিনিট আমরা কি করব, ডিড নট প্লাস ভার্বের বেস। যদি সেখানে মোডাল থাকে, মোডাল ক্যান, কুড, মে, মাইট, সেক্ষেত্রে কি করবা, যদি সেখানে মোডাল থাকে, মোডাল থাকলে সেখানে কি হবে, মোডাল প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। এই হচ্ছে স্বাভাবিক নিয়ম, এই হচ্ছে সিম্পল জিনিস। ভাই এগুলোকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, খেয়াল করো কি বলেছি। যদি প্রেজেন্ট টেন্সে হয়, ইনডেফিনিটে হয়, তাহলে ডু নট হবে, না হয় ডাজ নট হবে। ডাজ নট হবে কখন, ডাজ নট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর পাস্ট ইনডিফিনিট হলে ডিড নট প্লাস ভার্বে বেস ফর্ম, আর মুডাল থাকলে মুডালের সাথে নট যুক্ত করে ভার্বে বেস ফর্ম হবে। তার মানে মোট কথা যেটা আমার খুব গুরুত্বপূর্ণ বোঝার জিনিস সেটা হচ্ছে টেন্স যাই হোক না কেন নেগেটিভ করার সময় ভার্বের কিন্তু বেস ফর্ম লিখতে হবে। তখন ভার্বের সাথে এস, ভার্বের সাথে ইএস, ভার্বের সাথে আইএনজি, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই ধরনের পরিবর্তনে যাওয়া যাবে না। তাহলে এখানে খেয়াল করো তো, বাট দ্য ম্যান, কিন্তু মানুষটি, হু ড্যাশ নেগেটিভে, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, দ্য রং উইল সাফার শিওরলি। যে মানুষটা খারাপ জিনিসকে বা ভুল জিনিসটা ত্যাগ করে না, সে অবশ্যই ভবিষ্যতে কি করবে, সে সাফার করবে, সে ভুগবে। তাহলে বলো দেখি এইটা কোন টেন্সকে নির্ধারণ করছে, এটা খুব বোঝার বিষয়। যেই মানুষটা অতীতে খারাপ জিনিস ছাড়ে নাই সে ভুগবে, নাকি যে মানুষটা সবসময় খারাপ জিনিসটাকে ছেড়ে দেয় না তাকে ভুগতে হবে, কোনটা বলো দেখি। এখানে কি হবে, এটা কি দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ হবে, নাকি দ্য ম্যান হু ডিড নট গিভ আপ হবে? দেখি এই প্রশ্ন উত্তর করো তোমরা, খেয়াল করতে হবে। দেখো এই যে দ্য ম্যান কিন্তু সিঙ্গুলার, এইটা কিন্তু এখানে মজার একটা ব্যাপার, এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এই হু কিন্তু ম্যানের জন্যই বসে, তাহলে হু যার জন্য বসে সে অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে দ্য ম্যান হু, তাহলে ওই মানুষটা একটা সিঙ্গুলার, যে অতীতে ছেড়ে দেয় নাই। ধরো তুমি ক্লাস 5-এ ম্যাথ করো নাই, তুমি এখন ইন্টারে গিয়ে ম্যাথে ফেল করবে, এটা কি মিলে? কিন্তু এটা সচরাচর বলছে যে মানুষটা ম্যাথ করে না তাকে ভুগতে হবে। তো সে যে কোনো লেভেলে হইতে পারে, এসএসসি, এইচএসসি বা যে কোনো জায়গায় গিয়ে। তাহলে যেহেতু ঘটনাটা হচ্ছে একটা সচরাচর সত্য কথা, তাই এটা প্রেজেন্ট টেন্স। যেই মানুষ ভুল ত্যাগ করে না সে অবশ্যই ভুগবে, ভবিষ্যতে কষ্ট পাবে। ওকে, কোনটা কারেক্ট? আগেরটা। ওকে, এখন খেয়াল করো আমরা যে ব্যাপারটাকে আনছি, এই যে তুমি কথাটার মধ্যে দেখো ইংরেজির মূল ব্যাপারটা কি জানো, তুমি জিনিসটা কত বাংলা দিয়ে বুঝতে পারতেছো।
তুমি যদি একটা জিনিসকে বাংলায় ফিল করার চেষ্টা করো তখন দেখবে জিনিসটা সহজ মনে হবে। শুধু নিয়মটা ইম্পর্টেন্ট জিনিস না, বাংলাটা বুঝে বাংলাটা ধরতে পারছো কিনা অর্থটা, তাইলে তুমি দেখবে জিনিসটা সহজ হবে। তুমি ইংরেজিতে কথা বলতে পারবা কখন? যখন তুমি বাংলাটাকে নিতে চেষ্টা করবা। আচ্ছা খেয়াল করো, বাট দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ রং, যে মানুষটা ভুল ছাড়ে না, ভুল সঙ্গ ত্যাগ করে না, খারাপ কাজটা ছাড়ে না, তাহলে কি হবে? ডাজ নট। তাহলে ডাজ নট বলেছি না, নট, তাহলে নটের পরে কি গেভ আপ দিব বা গিভিং আপ কি হবে? গিভ আপ। দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ দ্য রং, যে মানুষ ভুল ত্যাগ করে না, উইল সাফার শিওরলি, সে নিশ্চিতভাবে খুব ভুগবে। ওকে, তারপরে সেলফিশনেস ড্যাশ নট হেল্প দ্য সোসাইটি। সেলফিশনেস মানে কি? আমাদের যেই স্বার্থপরতা আমাদের সমাজকে, এটা কি প্রেজেন্ট টেন্সের কথা না অতীতের কথা? এটাও দেখো টেন্স খুব গুরুত্বপূর্ণ। আমি কারণে 1 নম্বর রুলটাই রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার দিয়ে। যে জিনিসটা সচরাচর চিরন্তন সত্য কথা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা তো সবসময় সত্য কথা যে স্বার্থপরতা আমাদের সমাজকে কিছুই দেয় না, তাই না? সমাজকে সাহায্য করে না। এটা কি এমন যে স্বার্থপরতা অতীতে সাহায্য করছে এখন করে না? না, অতীতেও স্বার্থপরতার কারণে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। এখনও আমাদের স্বার্থপরতার জন্যই, আমরা স্বার্থকে বেশি বিবেচনা করার জন্যই আমাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব হচ্ছে, সমাজ ভেঙে যাচ্ছে, আমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে। তাহলে সেলফিশনেস ডাজ নট হবে। তাহলে ডাজ নটের সাথে কি করবো আমরা ভাইয়েরা? আমরা হেল্পের সাথে আর অ্যাজ বা ইয়েস যুক্ত করবো না, একদম বেস ফ্রম ডাজ নট হেল্প। সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি, এই যে স্বার্থপরতা আমাদের সমাজকে কি করে না? সমাজকে সাহায্য করে না। দে ড্যাশ নট সাপোর্ট দ্যামসেলস, তারা নিজেরা নিজেদেরকে সাপোর্ট করে না বা করছে না, যেই টেন্সে দাও না কেন। তাহলে যদি তুমি প্রেজেন্টে দাও তাহলে কি হবে? দে ডু নট, যেহেতু থার্ড পারসন প্লুরাল, দে ডু নট সাপোর্ট। আর যদি কন্টিনিউয়াসে থাকে সেন্টেন্সটা কিন্তু মিন করবে। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, এই যে এগুলো রুলস অনুযায়ী পড়ালে কিন্তু বোঝা যায় না কনটেক্সটটা কোন টেন্সে আছে। তুমি যখন অ্যান্সার করতে যাবা বোর্ড কোয়েশ্চেন, তখন দেখবে একটা কনটেক্সট থাকবে, গল্পটা কি অতীতের নাকি গল্পটা বর্তমানের, এইটার উপর নির্ভর করে অনেক অ্যান্সার। তাহলে এই গল্পটা যদি ধরো সাধারণ ঘটনা হয় তাহলে ডু নট সাপোর্ট, যদি সে চলমান ঘটনা হয় তাহলে কী হবে? আর নট সাপোর্টিং। যদি চলমান ঘটনা হয় তাহলে কী হবে? কন্টিনিউয়াস টেন্সে আর নট সাপোর্টিং। ওকে, আচ্ছা, তাহলে তারা নিজেদেরকে নিজেরা সাহায্য করে না, অথবা তারা নিজেদেরকে নিজেরা সাহায্য করছে না। ওকে, হি ডিড নট, কি হবে দেখি, এটা তোমরা অ্যান্সার করবা, একদমই সহজ, এই অ্যান্সার তোমরা করো। বলো দেখি কি হবে। বাহ, সুন্দর হয়েছে, গুড। তাহলে এই যে দেখো, আমরা এটাই তো বলেছিলাম, তাই না? আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক একটু, হ্যাঁ, আজানটা একটু শেষ হোক।
ওকে, আজান শেষ, আমরা চলো শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, উপরে বক্স থেকে বেছে নিতে হয়, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা তো বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, তখন দেখাবো কীভাবে বক্স থেকে বেছে নিতে হয়। তাহলে হি ডিড নট, খেয়াল করো, নট থাকলে মানে নেগেটিভ হয়ে গেছে অলরেডি, তারপরে যে ভার্বটা রয়েছে এটাকে আমরা বেস ফর্মে রাখবো, তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রেসক্রাইব এটাতে থাকবে। ওকে, তারপর আসো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্ব বজায় রাখতে হবে। প্যাসিভ ভয়েসে তোমাদের অনেক প্রশ্ন আসে প্যাসিভ ভয়েস থেকে। আচ্ছা, প্যাসিভ ভয়েস ব্যাপারটাকে এটাকে আগে একটু আমি আলোচনা করি। ভয়েস চেঞ্জে তো আলাদা ক্লাস হবেই, রাইট? তাহলে ভয়েস চেঞ্জের আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আজকে। ভয়েস চেঞ্জ বা তোমার ট্রান্সফরমেশন যে ক্লাসটা হবে এটা ইনশাল্লাহ 3-4 ঘন্টা ক্লাস হবে, এটা আরও বেশি হইতে পারে, কারণ সব জিনিস শেষ করাবো ওই দিন। আচ্ছা, খেয়াল করো, এই প্যাসিভ ইনডেফিনিট টেন্স, প্যাসিভের কিন্তু অনেকগুলো আসে, তবে তোমাদের বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট আসবে। আচ্ছা, প্যাসিভ জিনিসটা কি, এটাই তো একটা মানে জটিল ব্যাপার আমাদের বোঝা, আমাদের জন্য অনেকে আমরা প্যাসিভ জিনিসটা বুঝি না। খুব স্বাভাবিক ব্যাপার আমি আলোচনা করি। চিন্তা করো, দুইটা বাক্য লিখি ভাইয়া, হ্যাঁ, তুমি এই দুইটা বাক্য বুঝতে পারলে তোমার কাছে অ্যাক্টিভ প্যাসিভ সহজ হবে। যেমন ধরো আমি লিখলাম হি কাটস দ্য ট্রি, সে গাছটি কাটে। অর্থ কি দাঁড়ায়? সে গাছটি কাটে। ওকে, আচ্ছা, এখন এই সেন্টেন্সটার সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে হি, আর ভার্ব কি? কাটস। তাহলে খেয়াল করতে হবে সাবজেক্ট ওই ভার্বের কাজটা করতে পারে কিনা। কাটার কাজটা একটা মানুষ করতে পারে না, সে তো কাটতে পারে, তাই? তাহলে ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে তাকে আমরা বলি অ্যাক্টিভ সাবজেক্ট, এবং ওই পুরো সেন্টেন্সটাকে আমরা বলি একটা অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু ধরো ভাইয়া বাক্যটাকে উল্টায় লিখলাম, যেমন আমি যদি বলি দ্য ট্রি ওয়াজ কাট, দ্য ট্রি ওয়াজ কাট। এই বাক্যে দেখো তো, এই বাক্যেও ভার্ব কি? কাট বা ওয়াজ কাট যাই ধরি, আর সাবজেক্ট কি? দ্য ট্রি। এখন এই যে কাটার কাজটা কি সাবজেক্ট ট্রি করতে পারে? গাছ কি নিজেকে নিজে কাটতে পারে? পারে না। তার মানে সাবজেক্ট যখন কাজটা করতে পারতেছে যখন, সেটা একটা অ্যাক্টিভ ভয়েস, আর এই সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে পারতেছে না, সেটা একটা প্যাসিভ ভয়েস। তার মানে আমরা সবসময় খেয়াল করব সাবজেক্ট কাজটি করতে পারে কিনা। তাহলে হি কাটস দ্য ট্রি, সে গাছটি কাটতে পারে। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখতে পারি। হি ড্রাইভস দ্য কার, সে গাড়িটি চালাতে পারে। শি কলস মি, সে আমাকে ডাকতে পারে। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতে পারি। শেষ। আর দ্য ট্রি ওয়াজ কাট, এই বাক্যটাতে খেয়াল করো, এই গাছটি কিন্তু নিজে নিজে কাটতে পারে না। তাই সাবজেক্ট যেহেতু ভার্বের কাজ করতে পারে না, তাই আমরা এটাকে কি বলবো? প্যাসিভ। তাহলে বাংলা কি দাঁড়ায়? যে গাছটি কাটা হয়েছিল। ওকে, প্যাসিভের জেনারেল অর্থটা এইরকম। যখন তুমি দেখবা সাবজেক্টটা কাজটা করতে পারে, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসে রাখবা। আর যদি দেখা সাবজেক্ট কাজ করতে পারতেছে না, তখন তোমাকে এটাকে ঘুরাই লিখতে হবে। দ্য ট্রি ওয়াজ কাট, দ্য ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক, পানিটা পান করা হয়েছে। কে হয়েছে আমি জানি না, পানি তো নিজে নিজে পান করে নাই, তাই পান করার কাজ যদি পানি করতে না পারে, তাই প্যাসিভ হবে। আর যদি আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি, তাহলে তো আমি করতেই পারি পানি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, আসো তাহলে আমরা এখানে আসি। তাহলে আমরা একটু দেখে নিই যে ইনডেফিনিট টেন্সের আমাদের প্যাসিভ ভয়েস কীভাবে করবো। ইনডেফিনিট টেন্স খেয়াল রাখো, আমরা 3টা ভাবে করতে পারি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমরা 3টা এখানে লিখছি। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V3। এটা পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V3।
আর ফিউচার ইনডিফিনিটের আমার স্ট্রাকচার হচ্ছে কি ইনডেফিনিট টেন্সে সবগুলো লিখতেছি কিন্তু সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V3। এইটা হচ্ছে আমাদের সাধারণ গঠন বা অর্থটা কি দাঁড়ায়। যেমন ধরো ভাই একটা করে এক্সাম্পল দিই, পাস্টের এক্সাম্পলটা দেখো। যেমন ধরো আমি যদি পাস্ট দিয়ে একটি উদাহরণ দিই, যেমন দেখো আমি যদি উদাহরণটা এভাবে লিখি, দ্য লেটার ওয়াজ রিটেন, দ্য লেটার ওয়াজ রিটেন। এটার বাংলা কি দাঁড়ায়, চিঠিটা লেখা হয়েছিল। তাহলে চিঠি তো নিজে নিজে লেখার কাজ করতে পারে না, তাহলে অতীতে চিঠিটা লেখা হয়েছিল, কেউ একজন লিখেছে। এটা বাংলা কি দাঁড়াচ্ছে আমাদের, চিঠিটি লেখা হয়েছিল, লেখা হয়েছিল। যদি প্রেজেন্টে আসি তাহলে কি হবে খেয়াল করো তো, প্রেজেন্টে হচ্ছে কি ইজ অথবা আর, তাহলে প্রেজেন্টে এটা গেল কি আমাদের পাস্ট। প্রেজেন্টে কি আসবে, the letter is written। তো এটার বাংলা কি দাঁড়ায়, চিঠিটি লেখা হয়, চিঠিটি লেখা হয়। যদি এটা আমাদের প্রেজেন্ট, আর যদি আমরা ফিউচারে যাই তাহলে অর্থ কি দাঁড়াবে, চিঠিটি লেখা হবে। তখন কি দাঁড়াচ্ছে ইংলিশটা, দ্য লেটার উইল বি রিটেন। বাংলা কি দাঁড়ায় আমাদের, বাংলা অর্থটা চিঠিটি লেখা হবে। ওকে, পেসিভের কি বেসিক ধারণাটা ক্লিয়ার হয়েছে তোমাদের, বাংলা অর্থ কি বোঝায়। আমি বাংলাটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যেন তুমি বাংলা জিনিসটা বুঝতে পারো, পরে আমরা ইংলিশ করব। হি কাটস ট্রি, এটা অ্যাক্টিভ না, হ্যাঁ এটা অ্যাক্টিভ। হি কাটস দ্য ট্রি অথবা হি কাটস আ ট্রি, কারণ হি এই ব্যক্তিটা সে তো গাছ কাটতে পারে, তাই ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে তাহলে হচ্ছে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। টপ 10 প্যাসেজের ক্লাস তো 2টা নিয়েছি অলরেডি। টপ 10-এ আমরা 2টা ক্লাস নিয়েছি, 6টা প্যাসেজ সলভ করেছি আমরা। ভোকাবুলারি মনে থাকে না ভাইয়া, এটা ভোকাবুলারি তাহলে শিখতে হবে, মুখস্থ করতে হবে, ভোকাবুলারি ছাড়া সম্ভব না ইংলিশ পারা। আচ্ছা তাইলে চলো আমরা এগুলোকে একটু সলভ করি, ঠিক আছে। চলো আমরা এবার একটু অ্যান্সার করি। খেয়াল করো কি আছে এখানে, ইট রিগার্ড অ্যাজ আ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম। শিয়ার ওয়েস্টেজ মানে হচ্ছে ব্যাপক ধরনের একটা ব্যয় বা মানে অপচয়। তাহলে ইহা বিবেচনা করে সময়ের অপচয়, নাকি এটাকে বিবেচনা করা হয় সময়ের অপচয় হিসেবে। তো আমরা ফোন স্ক্রলিং করি, সারাদিন সোশ্যাল মিডিয়ায় থাকি, সারাদিন টিকটক দেখছি, তাহলে এটা বিবেচনা করে, রিগার্ড মানে বিবেচনা করা, নাকি এটাকে বিবেচনা করা হয়। এই যে এই ধরো সোশ্যাল মিডিয়ায় ফোনটা বা ফোন চালাই, যে ফোন নিজে কি বিবেচনা করতে পারে কিছু। দেখো তুমি সাধারণ সেন্সে বিবেচনা করো, যে আমি যদি বলি ইট রিগার্ডস মানে হলো টিকটকই বিবেচনা করে, এটা সময়ের অপচয়। এটা কি হয়, নাকি টিকটক চালানোটাকে বিবেচনা করা হয় সময়ের অপচয় হিসেবে। ইউ গট মাই পয়েন্ট। জাস্ট ট্রাই টু invest your brain here, understand the Bangla meaning, just try to understand the Bangla meaning, যে এটা বিবেচনা করে নাকি এটাকে বিবেচনা করা হয়। আমি বললাম যে তোমরা এই যে সারাদিন মোবাইল ফোনে স্ক্রল করো, মোবাইল ফোনে ফেসবুক চালাও বা টিকটক দেখো, এই কাজটাকে সময়ের বড় ধরনের একটা অপচয় হিসেবে বিবেচনা করা হয়। দেখো এটা কিন্তু বলতে পারি যে এই টিকটক সারাদিন চালানোটা, হাবিজাবি দেখা, উল্টাপাল্টা মানুষকে কমেন্ট করা, ফাও জিনিস বিশ্বাস করাটাকে বিবেচনা করা হয় একটা খারাপ জিনিস হিসেবে, সময়ের অপচয় হিসেবে। নাকি খারাপ জিনিসটা তোমাকে বিবেচনা করে দেয় যে ভাই আপনি যেটা করতেছেন, এই টিকটক আমাকে চালাইতেছেন, এটা ঠিক না, এটা তো না। তার মানে এইটাকে বিবেচনা করা হয়। তাহলে এটাকে বিবেচনা করা হয় কি, প্রেজেন্ট টেন্স। তাহলে ইট
ইজ দিয়ে কি দিতে হবে দেখো, প্রেজেন্টে এম ইজ আর এর পরে V3, তাহলে রিগার্ডেড এর V3 কি হবে, রিগার্ডেড। ওকে, ইট ইজ রিগার্ডেড অ্যাজ আ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম। তারপরে দেখো, it organized by the local administration and the Department of Social Forestation, মানে একটা অনুষ্ঠান হয়েছে কোনো একটা এলাকার মধ্যে, ওই এলাকার ওই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল স্থানীয় প্রশাসন এবং আমাদের বন বিভাগের একত্রে বা বন বিভাগের মাধ্যমে এটাকে আয়োজন করা হয়েছিল। দেখি এটা তোমরা অ্যান্সার করো, এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো। বলেছি কিন্তু এটা অতীতের ঘটনা, এটা একটা ঘটনা, পাস্ট একটা ইভেন্ট, হ্যাঁ, যে ঘটনা ঘটে গেছে অলরেডি। এই তো গুড। ইজ অর্গানাইজড দেওয়া যাবে না, কারণ ভাই অলরেডি এখানে হিন্টসটা দিয়ে দিচ্ছি যে এটা অতীতের ঘটনা। বুঝতে হবে কিন্তু এই জায়গায় একটু খেয়াল করো যে ইজ হলো কেন, এটাই অনেকে, আমি তো এটা বলছি ইজ উত্তর হবে না, কারণ কি অলরেডি আমি ঘটনা বলে দিচ্ছি, এটা অতীতের কোনো একটা ঘটনা। তাহলে ঘটনা যদি অতীতের হয় তাহলে তো ইজ হওয়ার প্রশ্নই আসে না, ওই যে পাস্ট টেন্স। এই যে এখন অনেকে বলছে ভাইয়া বুঝলাম না, কোন জিনিসটা বুঝে না সাকিব বলো তো ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এটা কি হবে, ওয়াজ অর্গানাইজড। ধরো এটা হচ্ছে, এই যে তোমার এটা নির্ভর করতেছে কি জানো, আমরা তো সেন্টেন্স আকারে পড়াইতেছি, প্যাসেজ আকারে আবার আমরা এক্সাম্পল দিব, নির্ভর করতেছে হচ্ছে তোমার পুরো কনটেক্সট বা গল্পটা কোন কথায় আছে। গল্প যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট টেন্স হবে, গল্প যদি পাস্ট হয় তাহলে পাস্ট টেন্স হবে। আচ্ছা, তাহলে ইট ওয়াজ অর্গানাইজড। আচ্ছা, ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, মানে ক্রিকেটকে বলা হয় কি, ক্রিকেটকে বলা হয় ভদ্র মানুষের খেলা। তাহলে ক্রিকেটকে কাউকে বলে যে আমি ভদ্র মানুষের খেলা, বরং ক্রিকেটকে বলা হয় প্যাসিভ সেন্টেন্স, তার মানে সাবজেক্ট এখানে আছে কিন্তু সে কাউকে বলতে পারে না, বরং সাবজেক্টটাকে আমরা বলি। দেখি তোমরা এটা অ্যান্সার করো, তোমরা কিভাবে করবা। তিনটা টেন্স আছে তোমার কাছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তোমার বুদ্ধি খাটিয়ে তুমি এটার উত্তর করবা। দেখি তোমরা বুদ্ধি খাটিয়ে এটা অ্যান্সার করতে পারছো কিনা, তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে টেন্স জিনিসটা ধরতে পারছো। আমাদের আজকে ক্লাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টেন্সটাকে আরও ক্লিয়ার করা। সো এটা অ্যান্সার করতে পারলে আশা করবো তোমাদের টেন্সটা আগের চেয়ে বেটার হয়েছে। আফসানা ভাবনা লিখেছে ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। ওকে ভাবনা। লাবণ্য লিখেছে ইজ। তার মানে তোমরা কেউই ভুল করছো না, তোমরা অলরেডি বুদ্ধি হয়ে গেছে তোমাদের। ওকে রাইট, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। কারণ কি দেখো, এমন যে ক্রিকেটটাকে আগে ভাবা হইতো ভদ্র মানুষের খেলা, এখন ভাবা হয় এটা খারাপদের খেলা না। ক্রিকেটকে আগেও ভাবা হতো ভদ্র মানুষের খেলা, এখনও বলা হয়, এটা সচরাচর একটা ঘটনা, স্বাভাবিক। তাহলে ক্রিকেট ইজ কল্ড, প্রেজেন্ট টেন্স ইজ কল্ড। তাহলে আশা করছি অ্যাক্টিভ জিনিস কোন কথাগুলো, প্যাসিভ কখন বলি, এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সাবজেক্ট যদি নিজে নিজে কাজ করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ, সাবজেক্ট যদি কাজটি করতে না পারে সেটা হচ্ছে আমাদের প্যাসিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমি এখানে ভাই একটু ছোট্ট করে নোট করে দিই দুইটা কথা। কি, সাবজেক্ট যদি কাজটি করতে পারে তাহলে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, অ্যাক্টিভ। আর যদি সাবজেক্ট যদি কাজটি করতে না পারে, ধরো সাবজেক্ট যদি কাজটি করতে না পারে তবে কি, তাহলে প্যাসিভ।
জাস্ট একটা সিম্পল কথা বলি তোমাকে, একটা সহজ বাংলা কথা বলি, তোমরা এটা মনে রেখো। তুমি হোল লাইফ তুমি যেখানেই পড়াশোনা করো না কেন, তুমি কলেজে, তারপরে তুমি ইউনিভার্সিটি পড়ো, মেডিকেলে পড়ো, বুয়েটে পড়ো, একটা ব্যাপার মাথায় রাখবা, এই ইংলিশ না, এটা হচ্ছে তুমি যাই হও না কেন, তোমার একটা বড় ধরনের প্লাস পয়েন্ট হচ্ছে ইংলিশ। তুমি যে কোনো জায়গায় যাও, তুমি চাকরির ক্ষেত্রে বলি, তুমি কাজের ক্ষেত্রে বলি, কোনো জায়গায় গিয়ে নিজের সম্মান বাড়ানো বলি, অনেক বেশি ডিপেন্ড করে এই মুহূর্তে। আমি বলছি না এটা ভালো কি খারাপ, আমি বলছি না, বাট টু বি ভেরি অনেস্ট, ইন আওয়ার কনটেক্সট, ইন আওয়ার সার্কামস্ট্যান্সেস, ইংলিশ ইজ কনসিডার্ড অ্যাজ এ ম্যাটার অফ প্রেস্টিজ। সো ইংলিশ এমন না যে আমি আর্টসে পড়ি বলে ইংলিশ পড়বো, আমি সায়েন্সে পড়ি বলে শুধু ফিজিক্স কেমিস্ট্রি পড়বো, আমার ইংলিশ লাগবে না। তুমি ইংলিশকে যদি প্রায়োরিটি দিয়ে, ইংলিশকে যদি খুব ভিতর থেকে শিখতে পারো, ওয়েদার ইজ স্পিকিং ও লিসনিং অ্যান্ড এনি কাইন্ড অফ মডিউল, ইংলিশে তো 4টা মডিউল রয়েছে, 4টা মডিউল যদি খুব পারফেক্টলি তুমি পারফর্ম করতে পারো, তুমি স্পিকিংয়ে খুব ভালো হও, তুমি যদি বিবিসি, সিএনএন, আল জাজিরা এই ধরনের নিউজগুলো যদি শুনে বুঝতে পারো প্রপারলি, বা তুমি যদি হচ্ছে ধরো কী করলা, লিখতে পারলা, খুব সুন্দরভাবে ইংলিশ লিখতে পারলা এবং সুন্দরভাবে পড়তে পারলা ইংলিশ সেন্টেন্স, খুব সুন্দর প্রোনাউন্সিয়েশনে বা উচ্চারণে, তোমার মর্যাদাটা সত্যি অনেক বেশি বেড়ে যাবে। এবং আমাদের দেশ তো আমরা জানি তো, বাংলাদেশের মধ্যে মর্যাদার সাথে বা সোশ্যাল স্ট্যাটাসের সাথে আমাদের সম্মানের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে। যখন তোমার সোশ্যাল স্ট্যাটাস ভালো হবে, সম্মান বেশি হবে, এবং সেই জায়গাটা ইংলিশ তোমাকে অনেক বড় হেল্প করবে। আর ইংলিশ শেখার ক্ষেত্রে ওই ভুলটা তুমি কখনোই করবে না, সেটা হচ্ছে অর্থ না বুঝে মুখস্থ করা বা নিয়ম ভিত্তিক ইংলিশ শেখা। সবসময় চেষ্টা করবা বাংলা মিনিংটা দিয়ে তুমি ইংলিশটা করার জন্য। তুমি যদি বাংলা মিনিংটাকে কেন্দ্র করে, কারণ আমি বাংলা ভাষার মানুষ, আমি বাংলা বুঝি, আমি বাংলা শিখেছি, আমি বাংলা এতদিন যাবত আয়ত্ত করেছি, তাহলে বাংলাটা দিয়ে যদি ইংলিশটা শিখি ইজি হবে। কিন্তু যদি আমি ইংলিশ সারা জীবন সিরিয়াল দেখি, কাজ হবে না। কিন্তু তুমি অর্থই না বুঝে সারাদিন শুনলে কি হবে? এক্ষেত্রে বলবো যে বাংলাটা বুঝে যদি গ্রামার প্রবলেম সলভ করতে চাও, তুমি অনেক জায়গায় বেনিফিট পাবা। জাস্ট এই কথাটা মনে রেখে তুমি গ্রামার পড়ো, তুমি যাই পড়ো, রাইট ফর্ম ভার্ব পড়ো, ন্যারেশন পড়ো, যাই পড়ো না কেন, প্রত্যেকটা বাক্যের বাংলা পড়বা। আমি দেখো প্রতিটা বাক্য কিন্তু পড়ে বাংলাটা বলে দিই, সবগুলো লিখতে তো অনেক সময় লাগবে না, এই কারণে কী করি আমি ইংলিশটা সলভ করে দিই, বাংলাটা বলে দিই। যখন তুমি রেকর্ড শোনো তখন বাংলাটা মনে থাকে। বাট তুমি যে এরকমটা না করো, যে সারা জীবন শুধু ইংলিশ পড়ে গেলা, রুলস পড়লা, মুখস্থ করলা, কাজ হবে না, সত্যিই তখন শিখতে পারবো না ইংলিশ। সো ইংলিশের একটা বড় মাধ্যম হচ্ছে বাংলা সহ শেখা। চলো আমরা তার পরের স্লাইডে যাচ্ছি। আসো আমরা আরো মজার একটা রুলস বা নিয়ম আমরা একটু দেখি। আমরা এখন দেখবো হচ্ছে, আমরা এর আগে দেখলাম কি ইনডেফিনিট টেন্সের প্যাসিভ, রাইট? এখন আমরা দেখবো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। ভাইয়া এই স্ট্রাকচারগুলো এই পাশে লিখছি নতুন একটা পেজে। কন্টিনিউয়াসের প্যাসিভগুলো আমরা দেখবো এক পেজে, আর মোডালের প্যাসিভগুলো আমরা আরেক পেজে দেখবো। এখন আমরা দেখবো হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স মানে কি? চলমান, রাইট? তাহলে অতীতে হলে অতীতে চলমান, বর্তমানে হলে বর্তমানে চলমান, ভবিষ্যতে হলে ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে খেয়াল করো স্ট্রাকচারগুলো কি কি। আমি প্রতিটা স্ট্রাকচার দিব আর একটা করে বাংলা অর্থ লিখবো। খেয়াল করো, আমি প্রথমে লিখবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটার প্যাসিভ লিখছি আমরা, কিন্তু প্যাসিভের এক্সাম্পল লিখছি, অ্যাক্টিভ না। তাহলে প্যাসিভে কি দাঁড়ায়? সাবজেক্ট। এটা কোন সাবজেক্ট? যে সাবজেক্ট কাজ করতে পারে না। সাবজেক্ট প্লাস পাস্টের জন্য কি আছে আমাদের? ওয়াজ অথবা ওয়ার, সাথে কি থাকবে? একটা বিং যুক্ত হবে। বিং প্লাস V3 প্লাস বাকি অংশ, অবজেক্ট, এক্সটেনশন যা থাকার থাকুক। ওকে, আমরা ওইটা লিখলাম না, V3 পর্যন্ত রাখলাম। খেয়াল করো, আমি যদি একটা সাধারণ উদাহরণ দিই তাহলে কি, যেমন ধরো ভাইয়া যদি লিখি, ধরো আমি লিখলাম the letter was being written। খেয়াল করো তো, এই যে সাবজেক্ট চিঠিটি, চিঠির সাথে কি আসলো? আমাদের ওয়াজ আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ওয়াজ, তারপর বিং আসবে কন্টিনিউয়াসের জন্য, আর হচ্ছে V3। এটা বাংলা হচ্ছে চিঠিটি লেখা হচ্ছিল। বাংলা কি দাঁড়াচ্ছে এখানে আমাদের? চিঠিটি লেখা হচ্ছিল। দেখো ভাইয়া বাংলাটা লিখে দিচ্ছি, চিঠিটি লেখা হচ্ছিল। চিঠিটি
লেখা হচ্ছিল। বাংলাটা সহ শিখবো সব সময়। আসো আমরা তাহলে এবার পাস্ট কন্টিনিউয়াস একটা এক্সাম্পল দেখি তো, চলো 2 নম্বর, সরি প্রেজেন্টের, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা আগে স্ট্রাকচারটা শিখে নেই। প্যাসিভ স্ট্রাকচারটা কি হয়, এখানে সাবজেক্টের সাথে আমাদের এম অথবা ইজ অথবা আর এর সাথে অবশ্যই কন্টিনিউয়াসের সাথে বিং যুক্ত হবে, তারপরে হবে হচ্ছে V3। ওকে, এম বিং V3 অথবা ইজ বিং V3 অথবা আর বিং V3। যেমন আমরা একই উদাহরণকে আমরা উপরের উদাহরণটাকে যদি এখন লিখি তাহলে কি দাঁড়ায় দেখো, দ্য লেটার ইজ বিং V3 কি হবে, রিটেন। লেটার ইজ বিং রিটেন, তাহলে এটা বাংলা কি দাঁড়াচ্ছে, বাংলাটা খেয়াল করো। অতীতে যদি হয় চিঠিটি লেখা হচ্ছিল, তাহলে বর্তমানে কি হবে, চিঠিটি লেখা হচ্ছে, চলমান, চিঠিটি লেখা হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, চলো আমরা ফিউচার করে ফেলি। ফিউচার কন্টিনিউয়াস আমরা স্ট্রাকচারটা পড়ে ফেলি। 3 নম্বরে ফিউচারের কি হবে গঠনটা, ফিউচার কন্টিনিউয়াসের আমরা প্যাসিভ করছি, খেয়াল করো প্যাসিভ, কিন্তু এগুলো সব প্যাসিভ ভয়েসের। আচ্ছা, তাহলে ফিউচার কন্টিনিউয়াসের জন্য কি আছে আমাদের, সাবজেক্টের পরে আমরা কি ইউজ করব, শ্যাল বি অথবা উইল বি। অবশ্যই কন্টিনিউয়াসের জন্য প্যাসিভ আমাদের একটা বিং যুক্ত করতে হবে, বিং প্লাস V3। ওকে, শ্যাল বি বিং V3 অথবা উইল বি বিং V3। তাহলে আমরা একই এক্সাম্পলকে আবার চলো আমরা কি করব, এটাকে আমরা আবার ফিউচার নিয়ে আসি। তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য লেটার, তুমি সবার সাথে উইল বি বিং দিতে পারো, শ্যাল বি বিং ইউজ করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আর। দ্য লেটার উইল বি বিং, will be being written। তাহলে বাংলায় কি দাঁড়াচ্ছে এটা খেয়াল করো তো, দ্য লেটার উইল বি বিং রিটেন, চিঠিটা লেখা হতে থাকবে, চিঠিটি লেখা হতে থাকবে। খেয়াল করো কি সুন্দর মিল বাক্যের মধ্যে, কত চমৎকার প্যাটার্ন। তুমি জাস্ট দেখো একটা প্যাটার্ন শিখছি আমরা, কি ওয়াজ ওয়ার পাস্টের জন্য বিং প্লাস V3, অ্যামিজার বিং প্লাস V3, উইল বি বিং প্লাস V3। তাহলে কাজটি করা হচ্ছিল, পানি পান করা হচ্ছিল, চিঠিটি লেখা হচ্ছিল, কাগজটি ছেঁড়া হচ্ছিল, তারপরে খাবারটি খাওয়া হচ্ছিল, গাছটি কাটা হচ্ছিল। আবার পাস্ট প্রেজেন্টে আসলে কি, চিঠিটি লেখা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, মুভিটি দেখা হচ্ছে, পানি পান করা হচ্ছে, খাবার রান্না করা হচ্ছে। এরকম ফিউচারে কাজটি করা হতে থাকবে, চিঠিটি লেখা হতে থাকবে, ফুটবল খেলা হতে থাকবে, এরকম জাস্ট প্যাটার্ন মেনটেন করে দেখো বাংলার সাথে মিলে যাবে সবগুলো বাক্য। ওকে, আচ্ছা তাহলে আমরা কন্টিনিউয়াসে সব শিখে ফেললাম। এখন চলো আমরা মোডাল ভার্বে প্যাসিভ কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। মোডাল ভার্বের প্যাসিভ ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। মোডাল ভার্ব কোনগুলো, আগে আমরা চিনব মোডাল কারা। মোডাল কারা খেয়াল করো, মোডাল ভার্ব কারা কারা, যেমন ক্যান, কেন হচ্ছে পারি অথবা পারবো, কুড পারতাম, মে করতেও পারি বা পারবো, করতেও পারি বা করতেও পারো, মানে সম্ভাবনা কম যখন হয় তখন আমরা মে বলি। মাইট করতেও পারতাম। এরপর কি রয়েছে আমাদের মাস্ট, অবশ্যই করব, অবশ্যই করব। শুড করা উচিত,
ঠিক আছে, শুড অর্থ কি করা উচিত। এরপর আমাদের আরও রয়েছে ধরো উইল। উইল মানে কি করব, উইল অর্থ শুধু করব, উইল অথবা শ্যাল অর্থ কি শুধু করব। এগুলোই বিশেষ করে তোমাদের পরীক্ষায় আসে। খেয়াল করো এগুলোর পরে পেসিভ করবা কি ভাই, পেসিভ করার নিয়ম হচ্ছে কি এদের সাথে শুধু একটা বি দিবা, বিধি এদের পরে ভার্বের V3 দিয়ে দিবা, শেষ। তাহলে ক্যান বি ডান, কুড বি ডান, মে বি ডান, মাইট বি ডান, মাস্ট বি ডান, শুড বি ডান, উইল বি ডান, শ্যাল বি ডান, শেষ। তাহলে পেসিভের কি খুব কঠিন, মোডালে জাস্ট মোডাল ভার্বটার সাথে বি দিয়ে V3 দিয়ে দিবা, হয়ে গেছে। তাহলে পেসিভের কি মোডাল করা যাবে, মোডালে পেসিভ বাচ্চারা? হ্যাঁ, টপিকগুলো বুঝতে প্রবলেম হচ্ছে না, একটু মনোযোগ দাও। আচ্ছা, আমরা চেষ্টা করবো আরও একবার রিভিশন দেওয়ার জন্য। আসো আমরা এখানে একটু আসে, আমরা মনোযোগ দিই। তাহলে এখানে কোনোটা কোনোটা কন্টিনিউয়াস হবে, কোনোটা কোনোটা মোডাল ভার্ব হবে। খেয়াল করো, স্টেপস টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা বা রক্ষা করা। দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, বিখ্যাত সৈকতের সৌন্দর্য রক্ষা করতে পদক্ষেপ। স্টেপ মানে কি পদক্ষেপ। পদক্ষেপ নিজে নিজে নিবে নাকি পদক্ষেপ নেওয়া উচিত বলো তো? পদক্ষেপ কি নিজে নিজে নিতে পারে? না, পদক্ষেপ নেওয়া উচিত। তার মানে সে যদি নিজে কাজ করতে পারে না তাহলে সেটা প্যাসিভে হবে। এবং উচিত অর্থে কোনটা? শুড, মোডালের। তাহলে মোডাল বলেছি না, মোডালের সাথে শুড বি দিয়ে দিবা, শুধু শুড বি, শুড বি। তাহলে টেকের কি হবে? V3, শুড বি টেকেন। তারপর দেখো, বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং। দেখো অলরেডি কিন্তু পেসিভ এটা করে ফেলছে। এই যে ইজও দেওয়া আছে, বিংও দেওয়া আছে, তাহলে কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস পেসিভ। বাট ইট ইজ কনস্ট্যান্টলি, এটা অনবরত। বিং কি হবে দেখি, এই অ্যান্সারটা তোমরা করো। হ্যাঁ, অনেকে শুড বি দিয়েছো, সুন্দর। হ্যাঁ সুন্দর, শুড বি টেকেন, গুড। অনেকে শুড বি দিয়েছো। অনেকে বলেছে পিছনে কিছু টপিক ক্লিয়ার হয়নি, চেষ্টা করবো আমার ক্লাসের শেষে আবার ব্যাক করার জন্য, এখানে একটু রিভিশন দেওয়ার জন্য। রাইট, তাহলে এটা কী হবে খেয়াল করো, এটা অলরেডি প্যাসিভে দেওয়া আছে। খেয়াল করো, বিং যেহেতু আছে তার মানে প্যাসিভ ছাড়া কিন্তু বিং তো আর হয় না অ্যাক্টিভে। তাহলে বিং পলিউটেড, পলিউটেড ইন মেনি ওয়েজ, কিন্তু এই পানি বিভিন্নভাবে দূষিত হচ্ছে। দ্য পুয়ার স্টুডেন্টস, গরিব শিক্ষার্থীদেরকে ক্যান ব্রিং, ব্রিং মানে আনা। তাহলে গরিব শিক্ষার্থীরা কাউকে আনবে নাকি গরিব শিক্ষার্থীদেরকে আনা যেতে পারে? আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, হ্যাঁ মানে ফুড ফর এডুকেশন, শিক্ষার জন্য খাদ্য, পড়াশোনা করলে স্কুলে খাবার দিব। তাহলে এই গরিব শিশুরা কি কাউকে আনবে নাকি তাদেরকে আনা যেতে পারে? বুঝতে হবে অ্যাক্টিভ প্যাসিভ, এই কথাটা আমি বলেছি যে সাবজেক্ট যদি কাজটা করে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট যদি কাজটা করতে না পারে সেটা প্যাসিভ। তো এখন গরিব শিশুরা কি অন্য কাউকে আনবে? তাদেরকে আনবে, আনা যেতে পারে। তাহলে ক্যান দেওয়া আছে, মোডালের কি ক্যান বি প্লাস V3, তাহলে ক্যান বি ব্রট, ব্রিং, ব্রট, ব্রট। ওকে,
অল কনসার্নড শুড বি কনসাস, এটা যদি অ্যাক্টিভ সেন্টেন্স শুড বি, এটা অ্যাক্টিভের, শুড বি কনসাস অ্যাবাউট ইট, প্রত্যেক সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে এই বিষয়ে, এই পানি দূষণ বিষয়ে সচেষ্ট বা সচেতন হইতে হবে। এরপরে আসো, এখন আসো এই মোডাল ভার্বগুলা আমরা পারবো আশা করছি। এইটা বেশ ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে প্রায় প্রশ্ন আসে। হোল্ডেড হয় না রে ভাই, হেল্ড, হোল্ডেড কোনো ফর্ম নাই, হোল্ড, হেল্ড, হেল্ড। চলো, শুড বি টেকেন, এগুলো করতে হলে অর্থটাও বুঝতে হবে। শামিউল খুব সুন্দর কথা বলেছো, রাইট। অর্থ যদি তুমি অর্থ বোঝায় গুরুত্ব না দাও, আমি তো একটা খুব সুন্দর স্পিচ দিলাম তোমাদেরকে ছোট করে, যে অর্থ বোঝায় যদি গুরুত্ব না দাও, ইংরেজি সারা জীবন পড়ে কোনো লাভ হবে না। যদি না তুমি বাক্যের অ্যাক্টিভের বাংলা কেমন হয়, পেসিভের বাংলা কেমন হয়, এগুলোতে গুরুত্ব তুমি না দাও। ওকে, চলো আমরা এই রুলটাতে আসছি। হ্যাঁ, ওকে, চলো আমরা এটা একটু সলভ করি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন ব্যাপারটাকে এইটা একটু আমি খেয়াল করো। রিলেট মানে কি? রিলেট মানে সংযুক্ত করা কাউকে। তাহলে এমন কিছু প্রোনাউন রয়েছে যারা তার পূর্ববর্তী নাউনকে পরবর্তী কথার সাথে যুক্ত করে। দেখো, এই বাক্যটা যদি আমরা পড়ি, আইডল পার্সনস, আইডল পার্সনস মানে কি? অলস ব্যক্তিরা। এই হু তাহলে কাদেরকে বলছে? ওই আইডল পার্সনদেরকে বলছে না, যারা, তাহলে আইডল পার্সনস হু কিল দেয়ার টাইম আর বার্ডেন্স অফ সোসাইটি। তাহলে যেই মানুষরা তাদের সময়কে নষ্ট করে, অপচয় করে, তারা সমাজের জন্য বোঝা। তাহলে এই ব্যাপারটা এরকমভাবে বিবেচনা করতে হবে যে রিলেটিভ প্রোনাউন থাকলে তার পূর্ববর্তী যে পার্সনটা রয়েছে সেইটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এবার সেটা যেই টেন্সে থাকুক, যে পার্সন হোক। তাহলে এখানে ছোট্ট একটা লাইন লিখে দিচ্ছি যে রিলেটিভ প্রোনাউন যার জন্য বসেছে, যার জন্য বসেছে মানে নাউনটা আর কি, সেই নাউন অনুযায়ী সেই নাউন অনুযায়ী পরবর্তী ভার্বটি বসবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমি খেয়াল করব এই প্রোনাউনটা কার জন্য বসছে, ওইটা অনুযায়ী আমরা পরবর্তী ভার্বটা বসাবো টেন্স বুঝে। তাহলে দ্য পার্সনস, সেই সব অলসেরা বা অলসেরা যারা সময়কে নষ্ট করে, এখানে কিল মানে হত্যা করা না, নষ্ট করা, তারা সমাজের জন্য বার্ডেন। তাহলে নষ্ট করে, এটা কিন্তু চিরন্তন কথা একটা, যারাই সময় নষ্ট করে তারাই সমাজের বার্ডেন। এমন না এখন যারা করতেছে এই মুহূর্তে, মানে এখন করতেছে মানে অতীতে যারা করছে তারা কোনো সমাজের বাধা ছিল না, ভবিষ্যতে যারা করবে তারা বাধা না, না, এটা একটা সত্য কথা যে যারাই সময় অপচয় করে তারাই আমাদের সমাজের বোঝা। তাহলে কি হবে এখানে? খেয়াল করো, এই পার্সনস কিন্তু প্লুরাল ফর্ম, তাহলে ভার্বের সাথে এস কিন্তু যুক্ত হবে না, কিলই থাকবে। দ্য ফেয়ার inaugurate yesterday by the DC of Kurigram। আচ্ছা, কি এখানে কি বলছে আমি বুঝাই তোমাকে, যে দ্য ফেয়ার মানে মেলা, ইনগারেট মানে হচ্ছে উদ্বোধন হওয়া। তাহলে মেলাটি উদ্বোধন হয়েছিল কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসকের দ্বারা। এখন ফেয়ার, মেলার জন্য আমরা কোন প্রোনাউনটা নিব বলো তো? হু নিব না হুইচ নিব না হোয়াট নিব না হুম নিব না হাউ নিব? মেলা তো একটা মানুষ না, তাই না? মেলার জন্য কোন আমরা রিলেটিভ প্রোনাউনটা নিব দেখি, তোমরা বলতে পারো কিনা? হ্যাঁ, একজন লিখেছে কিল হবে 100%, রাইট। আর কিলিং না, কিল হবে অ্যান্সারটা।
রাইট, হুইচ, তাহলে এটা কি হবে? দ্য ফেয়ার হুইচ ইনোগারেট। তার মানে এটা কিন্তু আমরা দেখো হুইচ হইলে আবার কি রিলেটিভ প্রোনাউন প্যাসিভ ভয়েস। কি দেখো, দ্য ফেয়ার হুইচ ইনোগারেট, মেলা কি নিজেকে নিজে উদ্বোধন করতে পারে? পারে না। তাহলে মেলা যেহেতু নিজেকে নিজে উদ্বোধন করতে পারে না, তার মানে হচ্ছে এটা প্যাসিভ সেন্টেন্স হবে। তাহলে হুইচ অতীতের ঘটনা, দেখো ইয়েস্টারডে, তাহলে পাস্ট টেন্স, হুইচ ওয়াজ ইনঅগারেটেড। ওকে, তারপর খেয়াল করো, ইট ওয়াজ অলসো অ্যাড্রেসড বাই দ্য আদার স্পিকার্স, মানে ওই অনুষ্ঠানে তো অনেকে কথা বলছে, এই উদ্বোধন অনুষ্ঠানে। ইট ওয়াজ অলসো অ্যাড্রেসড, এই কথাটাও বলা হয়েছে বাই আদার স্পিকার্স হু এমফাসাইজ না এমফাসাইজড, বলো দেখি কি হবে অ্যান্সার। দেখো অলরেডি অতীতের ঘটনা কিন্তু পাস্ট টেন্স, তাহলে আমরা কি এমফাসাইজ রাখবো নাকি এমফাসাইজড করব? বলো দেখি কোনটা উত্তর সঠিক হবে? দ্য নিড ফর প্ল্যান্টিং মোর ট্রিজ, ওই অনুষ্ঠানের মধ্যে অতিথিরা তারা যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছিল তার মধ্যে ছিল কি বৃক্ষরোপণের উপর তারা খুব গুরুত্ব দিয়েছিল। কোনটা হবে বলো দেখি? রাইট, এটা কি হবে? এমফাসাইজড, কারণ ঘটনা কিন্তু অলরেডি অতীতের। তার মানে ইয়েস্টারডে যদি কোথাও থাকে সেটা পাস্ট টেন্সে হবে। তার আমরা এখানে লিখে দিচ্ছি ইয়েস্টারডে বা লাস্ট নাইট বা লাস্ট ইয়ার বা লং এগো বা ওয়ান্স, এই শব্দগুলো থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে V2 হবে ভার্বের। ওকে, ওয়ার্ডগুলো মনে রাখো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে, অথবা লাস্ট ইয়ার, লং এগো, ওয়ান্স, এগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে V2 হবে। ওকে, আচ্ছা চলো বাকিগুলো আর লাগবে না। চলো আমরা আরও কিছু রুল পড়ার আগে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, চলো, তাহলে আমাদের একটু পড়তে মজা লাগবে। আমরা মেইন রুলগুলো পড়েছি, একদম বেসিক রুল যেগুলো, এগুলো আমরা পড়েছি। আরও দুই একটা রুল পড়বো, খুব বেশি রুল দরকার হয় না। রাইট ফর্ম ভার্বে দরকার হচ্ছে প্র্যাকটিসের। দেখি আমরা তোমরা কারা কারা অ্যান্সার করতে পারো। মানে আরও বেশ কিছু আছে, আমরা এটা পড়াবো। প্র্যাকটিস না প্র্যাকটিস, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, তোমরা অনেকে প্রশ্ন করছো, এই যে একটা প্রশ্ন আছে যে প্র্যাকটিস লিখবো আমরা কি প্র্যাকটিস লিখবো নাকি প্র্যাকটিস, নাকি আরেকটা আছে? দেখো এইটা একটু খেয়াল করো, এইটা হচ্ছে একটা নাউন। যেমন যদি উদাহরণ দিই, আই নিড মোর প্র্যাকটিস, আই নিড মোর প্র্যাকটিস, তখন এটা নাউন হবে। I need more practice, তাহলে এটা একটা নাউন, তখন তুমি সিই দিবা। কিন্তু যখন ভার্বের কাজ করবে, মানে বাক্যের মধ্যে ভার্ব হিসেবে ইউজ হবে, তখন তুমি যে কোনো একটা ইউজ করবা। এটা হচ্ছে ইউকে, মানে আমরা যেটা হচ্ছে ব্রিটিশ, আর এটা হচ্ছে ইউএস, মানে যেটা হচ্ছে আমেরিকান নিয়ম। হ্যাঁ, দুইটা বানানোর দুইটা নিয়ম। যেমন যদি তুমি লিখে হচ্ছে আই নিড টু প্র্যাকটিস, তখন কি হবে? আই নিড টু প্র্যাকটিস ভার্ব, আই নিড টু প্র্যাকটিস দিলে হবে, অথবা জ্যাডি দিলেও হবে, দুইটা যে কোনো একটা দিতে পারবা। চলো আমরা কোয়েশ্চেনগুলিতে অ্যান্সার করি, সবাই একটু করার চেষ্টা করো। দেখি কারা কারা পারো এবার। চলো আমরা দেখি এবার কারা কারা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো। এটা হচ্ছে আমাদের কোন বোর্ডে আসছে দেখো তো, এটা যশোর বোর্ডে 2020 সাল, মানে 20 সাল যেইবার করোনা শুরু হইলো, এইবারই তো পরীক্ষাটা হইলো। তার মানে একদম ফাইনাল পরীক্ষায় যে প্রশ্ন এসেছে, এইটা তোমরা অ্যান্সার করতে পারো কিনা একটু দেখি আমরা। চলো, এভরিবডি, সুন্দর ওয়ার্ড,
এভরিবডি, এভরিওয়ান এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা আরো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এখানে, খুব সুন্দরভাবে দেখো এখানে ব্যাখ্যাগুলো লিখে দিব। এভরিবডি, এভরিওয়ান অথবা এনিবডি, এনিওয়ান, তাহলে এগুলা কি? অথবা এনিথিং, এগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে কি হবে? এভরিবডি ড্যাশ দ্যাট, হ্যাঁ ভার্ব কই? হাই হাই, ভার্ব কি দেয় নাই ভুলে? ওহো শেট। আচ্ছা ভার্বটা ভাই লিখে দিচ্ছি। হ্যাঁ, ভার্বই তো দেয় নাই ভুলে এখানে। হ্যাঁ শেট, এটা আনফরচুনেট ভুল ছিল ভাইয়া। ভাইয়া এখানে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ভার্বগুলো দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা অনুযায়ী অ্যান্সার করবা। বক্সটাই দেয় নাই, শেট। ভাইয়া ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু ওয়ার্ডগুলো খাতায় লিখে নাও, এখান থেকে বসাবা। হ্যাঁ, এক নম্বর হচ্ছে কি টেক, আরেকটা হচ্ছে ইট, এবার হচ্ছে ডিজার্ভ। বোর্ড দেখে অ্যান্সার করো না ভাই, যেটা বলি সে অতটুকু করো। বি, নিজে যতটুকু পারো অতটুকু করো। তারপর হচ্ছে থ্রাইভ, তারপর আমাদের কি রয়েছে? কজ, তারপর রয়েছে আমাদের রান, নো, তারপর হচ্ছে ফেইল, ডু, ফেইল, আর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এই 10টা ভার্ব। হ্যাঁ, এটা স্লিপ অফ টাং ছিল, হয়তো খেয়াল করেনি আমাদের ডিজাইনার ভাই। চলো এবার দেখি আমরা অ্যান্সার করি। হ্যাঁ, তোমরা আশা করছো এখন ভার্বগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওকে, এইবার অ্যান্সার করো। আচ্ছা, এখন অনেকের একটা প্রশ্ন যে ভাইয়া আমরা তো হচ্ছে বক্স থেকে বসাইতে পারি না, এটার জন্য করণীয় কি? যদি তুমি একটা রাইট ফর্ম ভার্বে ফুল মার্কস পেতে চাও, তো তোমার রুলস বা গ্রামার ভালো জানলেই হবে না, তার সাথে তোমাকে ভোকাবুলারিতে খুব রিচ হতে হবে। রিচ মানে ধনী না, কিন্তু রিচ মানে হচ্ছে সমৃদ্ধ হওয়া। তুমি যদি এই যে লিস্টে থাকা সবগুলো শব্দের বাংলা অর্থ জানো, তখন তোমার জন্য রাইট ফর্ম ভার্ব সলভ করা সহজ। দেখো ভাই, আমি একটু বাংলাগুলো বলি। টেক নেওয়া, ইট খাওয়া, ডিজার্ভ মানে হচ্ছে কেউ ডিজার্ভ করা মানে কি সেটার জন্য সে কি বলা আমরা বলি হচ্ছে যোগ্য, কোনো কিছুর জন্য যোগ্য, ভালো জিনিস অথবা খারাপ জিনিস যোগ্য হওয়া। বি মানে অ্যামিজার ওয়াজওয়ার। থ্রাইভ মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ছুটে চলা, খারাপ জিনিস করে অন্যের খারাপ করে নিজে উন্নতি করে, এটাকে আমরা বলছি থ্রাইভ। ঠিক আছে, কজ ঘটানো, রান মানে দৌড়ানো, নো মানে হচ্ছে জানা, ফেইল মানে ফেইল না, এটা হবে হচ্ছে ফল। ফল ফল মানে পড়ে থাকা, কোনো কিছুর পিছনে পড়া, আর ডু মানে হচ্ছে করা। চলো আমরা একটু সলভ করি। এভরিবডি প্রত্যেকেই জানে যে, তাহলে প্রত্যেকের সাথে কি যাচ্ছে? জানে। প্রত্যেকেই জানে যে ফুড অ্যাডাল্ট্রেশন ড্যাশ আ ক্রাইম। সকলেই জানে যে খাদ্য দূষণ, খাদ্যে যেই ভেজাল, এটা এক ধরনের ক্রাইম বা এটা হচ্ছে এক ধরনের অপরাধ। তাহলে এটা একটা অপরাধ, এটা তো বি ভার্ব হওয়ার কথা, তাই না? এটা হয় একটি অপরাধ, তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন ইজ আ ক্রাইম, তাহলে এটার জন্য কি যাচ্ছে আমাদের? ইজ আ ক্রাইম। তাহলে এভরিবডির সাথে কি যাবে? তাহলে দেখো এভরিবডি টেক, সবাই নেয় যে, সবাই খায় যে, সবাই যোগ্য যে, সবাই হয় যে, সবাই ছুটে যে, সবাই ঘটায় যে, সবাই দৌড়ায় যে, সবাই জানে যে। ঠিক আছে, তাহলে কি হবে? এভরিবডি নোজ দ্যাট। নোজ হবে, এভরিবডির সাথে কি হবে? নোজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস, বা দূষিত খাবার অনেক বিষাক্ত। অ্যান্ড ড্যাশ ডিজিজ, এবং সেটা কি রোগ তৈরি করে। তাহলে কোনো জিনিস তৈরি করা কি তৈরি করা। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড, দেখো থার্ড পারসন সিঙ্গুলার, আবার সিঙ্গুলার কিভাবে বুঝলাম, দেখো এখানে ইজ দিয়েছে। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস, তাহলে দূষিত খাবার বিষাক্ত। অ্যান্ড সেটা তৈরি করে, তাহলে কি হবে কজেস, কজের সাথে কি হবে কজেস ডিজিজেস, এবং সেটা রোগ তৈরি করে। পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, অর্থাৎ এই ধরনের খাবার খাওয়া মানুষেরা, খাওয়া, করা, যাওয়া, আসা, এরকমভাবে যদি বোঝায় কোনো কথা, তাহলে হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পিপল ইটিং দিস ফুড, তাহলে এই বিষাক্ত খাবার খাওয়া মানুষেরা ড্যাশ ভিকটিম টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলিওর অ্যান্ড সো অন। তাহলে এই ধরনের দূষিত খাবার বা ভেজালযুক্ত খাবার খাওয়া মানুষেরা তারা পতিত হয়, রোগে পতিত হয়। কিসের রোগ? লিভারের রোগ, ক্যান্সার, কিডনি সমস্যা, আরও অন্যান্য রোগে তারা পতিত হয়। তাহলে কোনো সমস্যায় পড়া কি ফল। তাহলে দেখো এই যে এটা কিন্তু প্লুরাল, তাহলে কি আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব না, সিঙ্গুলার হলে করতাম। তাহলে যেহেতু সিঙ্গুলার না, তাহলে শুধু ফল হবে, ফল ভিকটিম। ওকে, তাহলে ঘটনা কিন্তু প্রেজেন্ট টেন্সের ঘটনা, অতীতের কোনো কথা নাই এখানে। ওকে, তারপর আসো সাম বিজনেসম্যান, প্লুরাল ফর্ম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ীরা, হু আর অ্যাভারেশাস, অ্যাভারেশ মানে হচ্ছে লোভী, অত্যন্ত লোভী, অত্যন্ত। তাহলে যেসব ব্যবসায়ীরা অত্যন্ত লোভী, অ্যান্ড ড্যাশ আফটার মানি, এখানে মনে রাখতে হবে রান আফটার, রান আফটার, রানস হবে না কারণ প্লুরাল। রান আফটার মানে হচ্ছে ছুটে চলা, কোনো কিছুর পিছনে পিছে ছুটে চলা, পিছে ছুটে চলা, এটা মনে রাখবা। আফটার দেখলে রান বসিয়ে দিবা, পিছে ছুটে চলা। রান আফটার মানি অনলি ড্যাশ দিস হেনাস ওয়ার্ক, হেনাস মানে হচ্ছে জঘন্য। তাহলে যেই সব ব্যবসায়ীরা অত্যন্ত লোভী এবং টাকার পিছনে সবসময় ছুটে চলে, তারাই মাত্র এই ধরনের জঘন্য কাজগুলো কি, তার জঘন্য কাজগুলো কি নেয়, খায়, কি হবে বলো দেখি? রাইট, এটা হবে কি, তারা হচ্ছে এইসব জঘন্য কাজ তারাই একমাত্র করতে পারে, ডু। ওকে, তারপর আসো দে ড্যাশ অন দ্য মিজারিস অফ আদার্স, বলছিলাম না অন্যের কষ্টের উপর চাপ দিয়ে কেউ যদি বড় হইতে চায়, এটাকে আমরা বলেছি থ্রাইভ। তাহলে দেশের সাথে কি থ্রাইভস হবে? খেয়াল করো পুরোটা কথা কিন্তু প্রেজেন্ট টেন্সে বলছে, তাই আমরা প্রেজেন্ট টেন্স অ্যান্সারগুলো করতেছি। তাহলে কি হবে? দে থ্রাইভের সাথে থ্রাইভই হবে। দে থ্রাইভ অন দ্য মিজারিস অফ আদার্স, তারা অন্যের কষ্টের উপর ভর করে সফল হয়। দে ড্যাশ পানিশমেন্ট, দেখে এটা তোমরা বলো আই নাম্বার। রাইট, অনেকে বলছে থ্রাইভ হবে, গুড, এই তো। কেন জানি মুবিন বলছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর সবাই উত্তর দিয়ে যাচ্ছে। মুবিন একটু মাথা শান্ত করে উত্তর দেওয়ার চেষ্টা করো, তুমিও পারবা, বাকিরাও তো অ্যান্সার করছে, সঠিক হচ্ছে। দে টেক পানিশমেন্ট, তারা কি নিজে নিজে, যদি টেক দেয় তাহলে হবে তারা নিজে নিজে পানিশমেন্ট নেয়, শাস্তি নেয় না, তারা শাস্তির যোগ্য। হ্যাঁ রাইট, তাহলে যোগ্য কি? দে যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবো না, তাহলে কি হবে? দে ডিজার্ভ পানিশমেন্ট, দে ডিজার্ভ। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি, এই যে দেখো পেসিভ একটু আগে পড়াইছে না ভাইয়া, পেসিভ হলে কিভাবে করতে হয় দেখি, এটা তোমরা করো তো। সাম স্ট্রিক্ট মেজার্স, কিছু কঠিন পদক্ষেপ, শুড বি ড্যাশ টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ দ্য, অ্যাবোমিনেবল মানে হচ্ছে জঘন্য। তাহলে এ ধরনের লোভী ব্যবসায়ীদের জঘন্য কাজকে বন্ধ করতে কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বা করা উচিত। এই তো
আচ্ছা ভাইয়া এখন মাথা ঠান্ডা করলাম, রাইট। মুবিন, তুমি ঠান্ডা মাথায় তুমি ক্লাস দেখো, আস্তে আস্তে তুমি বুঝবা। মুবিন চেষ্টা চালিয়ে যাও, ঠিক আছে? চেষ্টার চেয়ে বড় আর কিছু নাই, রাইট। এই যে অনেকে অ্যান্সার কিন্তু সঠিক দিচ্ছে, সেটাকে টেকেন। তার মানে কথাটা যখন মানে ঘুরে যাবে যে স্ট্রিক্ট মেজার্স, এই দেখো পদক্ষেপ কি নিজে নিজে নিতে পারে? না, পদক্ষেপ নেওয়া উচিত, তার মানে ঘটনাটা পেসিভ টেন্সে হবে। তাহলে স্টেপস শুড বি টেকেন। ওকে, তো এইটাতে কার কয়টা হয়েছে দেখি তো, তোমরা একটু অ্যান্সার করো কার কয়টা হইলো, আমি একটু পানি পান করি। অনেকে বলছে 10টাই হয়েছে, অনেকে 7টা হয়েছে। চলো আমরা আরেকটা দেখি, চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেনটা দেখি। আমরা আগে প্রশ্ন করে লিখে নিই, হ্যাঁ? চলো আমরা কোয়েশ্চেনগুলো একটু লিখে নিচ্ছি। তোমরা একটু কোয়েশ্চেনগুলো দেখে নাও, আমরা অপশনগুলো লিখে নিচ্ছি, তারপর তোমরা অ্যান্সার করবো সবাই, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে অ্যান্সারগুলো করতে হবে, এই কোয়েশ্চেনটা আশা করি সবাই পারবা। হ্যাঁ, অপশনগুলো ভাই নিচে লিখছি। হ্যাঁ, আমি দাগ দিয়ে দিয়ে অপশনগুলো লিখছি আগে। ট্রাফিকের না? হ্যাঁ, ট্রাফিক। ওকে, চলো আমরা অ্যান্সার করি। হ্যাঁ, আচ্ছা এইবার চলো আমরা একটু অ্যান্সারগুলো করার চেষ্টা করি। আমরা সবসময় বলছি যে আমরা যখন রাইট ফর্ম ভার্ব সলভ করব, তখন আমরা যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডগুলোর অর্থ জানাটা বেশ ইম্পর্টেন্ট। এই অর্থ যদি আমরা না জানি তাহলে অ্যান্সার করাটা সত্যি অনেক কঠিন হয়ে যাবে। ড্রাইভ চালানো, সলভ সমাধান করা, ক্রিয়েট তৈরি করা বা সৃষ্টি করা, সাফার ভোগা কোনো সমস্যায় ভোগা, অকার মানে ঘটা, রিচ পৌঁছানো, কজ মানে কোনো কিছু ঘটা মানে ঘটানো, এই জিনিসটা এটা ঘটায়, ক্যারি চালিয়ে নেওয়া বা বহন করা, ক্যারি অর্থ হচ্ছে বহন করা, ভায়োলেট লঙ্ঘন করা, গিভ মানে হচ্ছে দেওয়া। চলো আমরা একটু অ্যান্সারগুলো করার চেষ্টা করি, বুঝে বুঝে অ্যান্সার করবা সবাই। ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। ট্রাফিক জ্যাম বা কী বলে এটাকে মানে যানজট, যানজট আমাদের দেশের একটা খুব শহরগুলোর স্বাভাবিক একটা ঘটনা,
একদম সচরাচর আমাদের দেশের মধ্যে ট্রাফিক জ্যাম হচ্ছে। ইনক্রিজিং নাম্বার অফ vehicles not vehicles, vehicles ইনক্রিজিং নাম্বার অফ vehicles, এই ক্রমবর্ধমান ধীরে ধীরে এই যে বাড়ন্ত ক্রমবর্ধমান গাড়ি ড্যাশ ট্রাফিক জ্যাম, এটা হবে জ্যাম ড্যাশ ট্রাফিক জ্যাম। তাহলে এই যে ক্রমবর্ধমান ধীরে ধীরে গাড়ির সংখ্যা বেড়েই যাচ্ছে, সেটাই আমাদের কি করছে, আমাদের কি ঘটাচ্ছে, ট্রাফিক জ্যাম ঘটাচ্ছে। বলতো কি হবে দেখি। অকার মানে হচ্ছে ঘটানো, হ্যাঁ, অকার মানে ঘটে, অকার মানে হচ্ছে নিজে নিজে কিছু ঘটে। এখানে বলছে যে ট্রাফিক জ্যাম ঘটায়, তাহলে অকার মানে হচ্ছে নিজে নিজে কোনো কিছু ঘটা, সংগঠিত হওয়া। ক্রিয়েট অথবা কজ, এই দুইটা অর্থ হচ্ছে ঘটানো। ক্রিয়েট অর্থ ঘটানো, ক্রিয়েটস অর্থ মানে কজ অর্থ ঘটানো। তাহলে দিতে পারে কি ক্রিয়েটস ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। তাহলে ভেহিকলস কিন্তু আমাদের নাউন সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এই যে নাম্বারটা। মনে রাখবা প্রিপোজিশনের পরে কিন্তু সাবজেক্ট হয় না, তার আগের অংশটা সাবজেক্ট। তাহলে কি হবে ক্রিয়েটস, ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। তাহলে এই ক্রমবর্ধমান নাম্বারটা সংখ্যা, অসংখ্য সংখ্যক গাড়ি বাড়ছে, ওই গাড়ির সংখ্যাগুলোই ট্রাফিক জ্যাম তৈরি করছে, ট্রাফিক জ্যাম বানাচ্ছে। মেইনলি ইট ড্যাশ, স্বাভাবিকভাবে প্রধানত এটা ঘটে থাকে বা এটা ঘটে ইন দ্য কনজেস্টেড এরিয়াস, খুব ঘনবসতিপূর্ণ এলাকা, একদম অল্প জায়গার মধ্যে অনেক হসপিটাল, স্কুল, মানুষ, রাস্তাঘাট, ওইসব এলাকার মধ্যে এগুলো ঘটে। তাহলে ক্রিয়েট মানে হচ্ছে ঘটানো, আর আমি বলছি যখন নিজে নিজেই ঘটে কোনো কিছু, তাহলে এটা কি, এটা হচ্ছে অকার। তাহলে কি হবে প্যাসিভ সেন্টেন্স না, এই যে ট্রাফিক জ্যাম কি নিজেকে নিজে ঘটায় না, এটা মানে প্যাসিভ সেন্টেন্স হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ হবে, ইট অকার্স, ইট অকার্স, কারণ এটা অর্থই তো ঘটা, নিজে নিজে ঘটা, তাই না, শব্দটার অর্থই নিজে নিজে ঘটা, তাই আমি প্যাসিভ করতে হয় নাই। ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস, এটা খুব ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে ঘটে। ওভারটেকিং টেন্ডেন্সি, এই যে রাস্তার মধ্যে গাড়ি চালকরা আছে না, যে কে কার আগে যাবে, মানে তাদের মনে হয় যে একজন আরেকজনের সাথে পারাপারি না করলে, মানে কে কার আগে টানাটানি করবে। তোমরা ঢাকায় যারা তোমরা থাকো, তোমরা দেখবা যে বিভিন্ন বাসগুলো কি করে রাস্তার মধ্যে, পাবলিক বাসগুলো, মানে এমন হয় মাঝে মাঝে তাদের এই যে একটার সাথে আরেকটা না গাড়ি লেগে লেগে চলে। মানে কেন ভাই তোর এইভাবে এত মানুষের, তার বাসে 50 জন আছে, এটা কোনো দাম নাই, এর মূল্য নাই, তাকে আগে যাইতে হবে একটু, দুজন যাত্রী বেশি পাবি বা দুজন যাত্রী কম পাইলি, সে মানুষের লাইফের কোনো সিকিউরিটি না দিয়ে এমনভাবে যাচ্ছে। এবং গাড়িগুলো দেখবে তোমরা, ঢাকার বাসগুলো, পাবলিক বাসগুলো, এগুলো কেমন হয় জানো, এগুলো যে পাশগুলো আছে না, পাশগুলোর যে রঙগুলো থাকে না, রং উঠে যায়। কারণ কি, এ সারাদিন কারো না কারোর সাথে এমনি ছিপকায় লেগে থাকে। ওকে, তাহলে কি হচ্ছে পরেরটা, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো। তাহলে কি হবে, এই ওভারটেকিং টেন্ডেন্সি, একজন একজনকে এই যে পার করার ব্যাপারটা, এটাও ট্রাফিক জ্যাম ঘটায়। তাহলে কি, ঘটানোর একটা ইংলিশ তো আমরা করে ফেললাম, ক্রিয়েট, তাহলে আরেকটা কি বাকি রয়েছে, কজ। তাহলে কি হবে এখানে, কজেস ট্রাফিক জ্যাম। ওকে, রাইট, এই যে কজেস, সবাই একসাথে উত্তর দিও না, এই যে একসাথে উত্তরগুলো আমার ভালো লাগে না। একসাথে উত্তর দেওয়ার কারণ কি, এই যে সাইমনকে আমি আর আগেও বলেছি, একটা কথা আমি আর আগে বলেছি, তোমরা কি এখন বুঝে রয়েছো না? আমি এই জিনিসটা কিন্তু আগেও বলেছি যে তোমরা পারলেও এগুলো কমেন্টে করবা না। কমেন্ট তো এগুলো গাইড দেখে, বই থেকে বহু জায়গায় করা যায় ভাই, বা তুমি পারলেও করতে পারো, বাট বাকি সবাই পড়ুক, এটা করবা না, কাইন্ডলি এই কাজটা করবা না, একসাথে সব উত্তর দিবা না, এটা খুবই বাজে কাজ। সাম ড্রাইভার্স, কিছু কিছু চালকেরা, দেখো প্লুরাল ফর্ম, তাহলে চালকের সাথে কোনটা যাবে, লঙ্ঘন করে। সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, তারা এই যে রাস্তার যেই নিয়মকানুনগুলো লঙ্ঘন করে, ভঙ্গ করে। তাহলে কোনটা পাচ্ছি আমরা, ভায়োলেট, এস যুক্ত হবে না যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ভায়োলেট। তাহলে সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, কিছু কিছু চালকেরা রাস্তার নিয়মগুলো ভাঙে, অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, এবং তারা খুব মানে খুব কি বলবো, কেয়ারলেসলি মানে হচ্ছে কোনো
বিবেচনা না করে অবিবেচকভাবে তারা গাড়ি চালায়। তাহলে কি ড্রাইভ, সেম দেখো ড্রাইভার্সের সাথে কি ভায়োলেট হয়েছে, অ্যাস হয় নাই, ঠিক ড্রাইভের সাথেও অ্যাস কিন্তু হবে না, তাহলে কি হবে শুধুই ড্রাইভ হবে। অ্যান্ড ড্রাইভ রেস্টলেসলি, এবং তারা কেয়ারলেসলি, তারা মানে কোনো ধরনের খেয়াল ছাড়া খেয়াল খুশি মতো গাড়ি চালায়, নিজের যেমনি ইচ্ছা এমনি গাড়ি চালায়। ওকে, ইট ড্যাশ আ লট অফ পেইনস টু দ্য পিপল, বলো কি হবে? ইট ড্যাশ আ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা মানুষকে অনেক কি দেয়, অনেক কষ্ট দেয়। ইট গিভস, তাহলে দেখো ইট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছি না ওই যে লিস্টের মধ্যে, তাহলে ইট গিভস, ইট গিভস আ লট অফ পেইনস টু দ্য পিপল। অ্যাম্বুলেন্সেস, ওই যে বহন করা, খাওয়া, এটা বলেছিলাম না এর আগের স্লাইডে, দেখো মনে পড়ে কিনা তোমাদের? এই যে কোনটা ছিল, এই যে ইটিং, পিপল ইটিং, তাহলে ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই ধরনের খাবার খাওয়া মানুষ। ঠিক সেম ভাবে এখানে আসো তো, দেখো তো কি পাচ্ছি এখানে আমরা, যে অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, তাইলে রোগী বহন করা অ্যাম্বুলেন্সগুলো, রোগী বহন করা, তাহলে ক্যারির সাথে আইএনজি হবে, ক্যারিং। তাহলে অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস ক্যান নট রিচ হসপিটাল টাইমলি। ক্যান নট যেহেতু বলেছি না আমরা ওই যে নেগেটিভ করার সময় একটা রুলের মধ্যে পড়েছি না, যদি আমরা নট করে ফেলি বা যে কোনো ধরনের নেগেটিভ করি এর পরের ভার্বটা কোনো চেঞ্জ হবে না। তাহলে রিচের সাথে কি আমরা রিচেস দিব, রিচড দিব না, তাহলে শুধুমাত্র রিচ হবে। ক্যান নট রিচ হসপিটাল টাইমলি। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, তাহলে শিক্ষার্থীরা এবং অফিসে যাওয়া মানুষেরা অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, তারাও ট্রাফিক জ্যামের জন্য কি করে, সাফার, তারাও খুব ভোগে, তারাও কষ্ট পায়, তাহলে কি হবে সাফার। সাফার সাথে এস বাই এস হবে না, খেয়াল করো পুরোটা কথা কিন্তু প্রেজেন্টে বলছে, একদম সত্য কথা, তাই সত্য কথা, স্বাভাবিক কথা, সচরাচর সবসময় যেটা ঘটে প্রেজেন্ট টেন্সে রাখবো। ওকে, লাস্ট, দিস প্রবলেম শুড বি ড্যাশ, এটা লাস্ট, এটা তোমরা করো। আমাদের সময় সহজগুলো দিত। এটা তো বোর্ড পরীক্ষার প্রশ্ন, তোমরা এত প্যারা নিও না। ভাই আপনার মতো হতে চাই, কার মতো হইতে চাও? তোমরা যে কত বাজে কমেন্ট করতে পারো, এগুলো কমেন্ট না দেখলে বুঝতাম না, বুঝছো? এগুলো করো না। যে একজন বলছে ভাই আপনার মতো হতে চাই, মানে ওকে বুঝাইছে মানুষ চেঞ্জ হয়ে যাওয়া না, ও বুঝাইছে হয়তো আমি ইংলিশ যতটুকু পারি, ও চেয়েছে এতটুকু হতে যেন পারে, আল্লাহ ওকে দোয়া করে এর জন্য হতে পারে। এটা আরও তোমরা প্রেস করবা যে চেষ্টা করো, পড়াশোনা করো। তোমরা উল্টাপাল্টা কমেন্ট কেন করো? ভাই আরও কয়েকটা করেন, খুব ভালো লাগছে। চলো আমরা আরও একটা কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেন যদি খুব বেশি নেই, আরও একটা আছে, বরিশাল বোর্ডের 20 সালের প্রশ্ন আমরা সলভ করি। চলো, হ্যাঁ কোয়েশ্চেন আমরা একটু অপশনগুলো লিখে নিই। অপশনটা লিখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অপশনগুলো যদিও আমাদের ডিজাইনার ভাই দিতে ভুলে গেছে। আচ্ছা ভাই অপশনগুলো লিখি, তোমরা একটু দ্রুত অপশনগুলো তুলে নাও। এখানে 5টা দিব, নিচে 5টা দিব। প্রথম অপশন হচ্ছে আমাদের এনশিওর, এই কালারটা যাবে না, ভালো যাবে না, ইয়েলো কালারটা দিই। একটা টেক, দুইটা ইমাজিন, তিনটা এলিমিনেট, 1 2 3 4, আরেকটা দিয়ে এখানে নিচে দিব বাকিগুলা, রেফার। 5টা, বাকি 5টা ভাই নিচে দিচ্ছে। হ্যাঁ রেফার পর্যন্ত গেল, তাই তো? রেফার পর হচ্ছে এস্টাবলিশ, এস্টাবলিশের পরে আমরা দিব হচ্ছে ক্রিয়েট,
তারপর রয়েছে ব্রডেন, তারপর রয়েছে কি আমাদের কম্পেয়ার, সর্বশেষ আমাদের রয়েছে হচ্ছে একটু ভুল করে ফেললাম, ব্রডেনের পর ট্রিট, এরপর হচ্ছে কিপ, ট্রিট, ব্রডের পরে ট্রিট। ওকে, আমরা চলো এটা একটু সলভ করি, ঠিক আছে? এটা সলভ করে আমরা ক্লাস আজকে শেষে দিয়ে যাব। পাওয়ার প্লে থেকে বোর্ড কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ পাওয়ার প্লেতে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন থাকবে, মাস্ট। পাওয়ার প্লেতে আরও বেশি সলভ হবে আশা করছি। চলো আমরা একটু এখানে খেয়াল করি। আমরা সবসময় বলছি যে তোমরা বোর্ড কোয়েশ্চেন রাইট ফর্ম সলভ করার সময় ওয়ার্ডগুলোর মিনিং জানাটা খুব ইম্পর্টেন্ট। আর মিনিং জানবা কীভাবে? যখনই প্রবলেমে পড়বা ডিকশনারিতে সার্চ করবা, ওই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করে বা তোমরা ওই যে হাইলাইটার রয়েছে না, হাইলাইটার দিয়ে তোমরা এখানে মার্ক করে অর্থটা লিখে ফেলবা, যেটা আমি এখনও করি। আমি নিজে এখনও তোমাদের জন্য কোনো স্লাইড বানালে, কোনো পড়লে, যখন বই পড়ি, নিজের জন্য পার্সোনালি প্রত্যেক সময় আমার সাথে কোনো হাইলাইটার বা পেন্সিল থাকে। তোমরা খেয়াল করবে এই কাজটা করলে কী হবে, ওয়ার্ডের রিচনেস ধীরে ধীরে বাড়তে থাকবে তোমার মধ্যে। আচ্ছা আসো, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, টেক মানে নেওয়া, ইম্যাজিন মানে হচ্ছে ভাবা, কল্পনা করা, চিন্তা করা, এলিমিনেট মানে হচ্ছে কমানো, কমানো, বন্ধ করা, থামানো, রেফার কোনো কিছু নির্দেশ করা, রেফার তো কি নির্দেশ করা, এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা, ক্রিয়েট তৈরি করা, ব্রডেন বৃদ্ধি করা, ট্রিট কাউকে আচরণ করা কারোর সাথে, আর কিপ মানে হচ্ছে রাখা। চলো আমরা অ্যান্সারগুলো একটু করি নিজে নিজে। ওকে, জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ইনইকুয়ালিটি মানে হচ্ছে লিঙ্গ বৈষম্য, আমরা যেটাকে বলে আর কি, ছেলেরা বেশি মেয়েরা কম খাবে, এরকম। মিনা রাজু কার্টুন তোমরা দেখলে বুঝতে পারার কথা, যদি তোমরা এই জেনারেশন মিনা রাজু কার্টুন ছিল না। জেন্ডার ইনইকুয়ালিটি ইজ দ্য ব্যারিয়ার টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। কি বলেছে খেয়াল করো, জেন্ডার ইনইকুয়ালিটি ওয়াজ এ ব্যারিয়ার টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। একটা দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এই নারী মানে লিঙ্গ বৈষম্যটা এটা বড় ধরনের একটা সমস্যা, বড় ধরনের একটা সমস্যা। ওকে, জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য, নারী পুরুষ সমান অধিকার থাকবে তাদের মধ্যে, এটা রেফার্স, এটা বুঝায়। তাহলে রেফার মানে কি, কোনো জিনিসকে নির্দেশ করে বা বুঝায়। তাহলে জেন্ডার ইকুয়ালিটিতে একটা টার্ম, তাই না, একটা সিঙ্গুলার টার্ম। তাহলে কোনো জিনিস যদি কোনো কিছুর নাম হয়, কোনো ঘটনার নাম, তাহলে সেটা কি হবে, সেইটা হবে হচ্ছে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এরকম কোনো ঘটনা, চাইল্ড লেবার, জেন্ডার ইকুয়ালিটি বা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, এগুলো একটা টার্ম। তাহলে জেন্ডার ইকুয়ালিটি রেফার্স টু দ্য কন্ডিশন। তাহলে এই যে লিঙ্গ বৈষম্য মানে এমন একটা অবস্থাকে বোঝায়, কন্ডিশন অবস্থা, ইন হুইচ যেখানে বোথ ম্যান অ্যান্ড উইমেন, যেখানে নারী এবং পুরুষ উভয়কে, লিঙ্গ সমতা মানে সমান সমান বলতে কি বোঝায়, যেখানে নারী এবং পুরুষ দুজনকেই ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্ট্যান্সেস, নারী এবং পুরুষ উভয়কেই সমানভাবে বিবেচনা করা হয়। ট্রিট মানে এখানে বিবেচনা করা। তাহলে নারী পুরুষ তো কাউকে বিবেচনা করে না, তাদেরকে বিবেচনা করা হয়। প্যাসিভ সেন্টেন্স, ম্যান অ্যান্ড উইমেন আর ট্রিটেড, আর প্যাসিভ সেন্টেন্স ট্রিটেড, তাদেরকে বিবেচনা করা হয় ইকুয়ালি সমানভাবে, অ্যান্ড ফেয়ারলি, এবং কি বলতে পারি, ফেয়ার অর্থ হচ্ছে ধরো ফেয়ার ভোট দেখো না, যে সুষ্ঠুভাবে, সুষ্ঠুভাবে ইন অল সার্কামস্ট্যান্সেস, সকল অবস্থায়, সকল পরিবেশে। ওকে, উইদাউট, এটা খুব মজার, খেয়াল করো, প্রিপোজিশনের রুলটা একটু ভাইয়া পড়াই দিই তোমাদেরকে। প্রিপোজিশন খেয়াল রাখবা, টু প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম, বেস মানে কি কোনো চেঞ্জ নাই। আর আদার প্রিপোজিশন মানে, আদার মানে অন্যান্য প্রিপোজিশনগুলো আছে যেগুলো আদার লিখে না, তাহলে তোমরা মনে করবে আদারই লিখছি। অন্যান্য প্রিপোজিশনের পরে কি হবে, অন্যান্য প্রিপোজিশন যদি থাকে তাহলে তারপরে হচ্ছে ভার্বের আইএনজি, টু এর পরে ভার্বের বেস ফর্ম, অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি। আর টু এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা দেখো, টু ডিফারেন্টলি আরো একটা আসতে পারে কি, উইথ আ ভিউ টু, অথবা
লুক ফরওয়ার্ড টু, এই দুটো যদি হয় তোমাদের বিশেষ করে, তাহলে এগুলোর পরে আমরা ভার্বের আইএনজি বসাবো। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখলে প্রিপোজিশন থেকে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। বুঝে গেছে? তাহলে তিনটা জিনিস অবশ্যই আশা করছি তোমার কোনোভাবে ভুলার কোনো প্রশ্নই আসে না। প্রিপোজিশনের তিনটা জিনিস থেকে প্রশ্ন আসে। চলো আমরা এটা সলভ করি। হ্যাঁ, তাহলে উইদাউট কি, টু ছাড়া অন্যান্য প্রিপোজিশন, তাহলে উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি। উইদাউট কি, উইদাউট কোনটা যায় বলো তো? উইদাউট এনশিওরিং, এনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ বোথ, নারী পুরুষ উভয়েরই অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া, নিশ্চিত করা ছাড়া, উইদাউট এনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ, নারী পুরুষ উভয় যদি উপস্থিত না থাকে, উভয় যদি কাজের মধ্যে অংশগ্রহণ না করে, দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কি ক্যান নট বি ইম্যাজিনড প্যাসিভ, যে সামাজিক এবং অর্থনৈতিক সমৃদ্ধি বা উন্নয়ন কল্পনা করা যায় না, কল্পনা করা যেতে পারে না। তাহলে প্যাসিভ সেন্টেন্স কি হবে? ক্যান নট বি ইম্যাজিনড, ক্যান নট বি ইম্যাজিনড, আই হবে। ওকে, এইটা নট থাকবে, এই কথায় ইমেজিনের আগে একটা নট থাকবে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে, কারণ নট সাথে তুমি বুঝবে না। এলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানে হচ্ছে বিভেদ, ভিন্নতা, পার্থক্য। তাহলে এলিমিনেশন মানে কি? মুছে ফেলা বা বন্ধ করা। তাহলে জেন্ডার ডিসপ্যারিটি বা এই যে লিঙ্গ বৈষম্যটা দূর করা ইজ আ ডিমান্ড অফ দ্য ডে। এই যে লিঙ্গ বৈষম্য দূর করাটা এখন বর্তমান সময়ের একটা দাবি। উইথ আ ভিউ টু, ভাই একটু আগে বলছি না, খেয়াল করো তো, এই যে এখানে উইথ আ ভিউ টু, এই যে দেখছো উইথ আ ভিউ টুর পরে কি ভার্বের সাথে আইএনজি। সো উইথ আ ভিউ টু কি হবে বলো তো দেখি? উইথ আ ভিউ টু এস্টাবলিশিং হিউম্যান রাইটস, তাহলে আমাদের যেই মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এই নারী পুরুষের বৈষম্য বন্ধ করাটা এখন সময়ের দাবি। তাহলে উইথ আ ভিউ টুর পরে কি করবো আমরা? যে ভার্বটা আমাদের বসবে এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা, সেটার সাথে আমরা ভার্বের আইএনজি বসাবো। উইথ আ ভিউ টু এস্টাবলিশিং হিউম্যান রাইটস আওয়ার গভর্নমেন্ট অলরেডি, এই অলরেডি ওয়ার্ডটা দেখলেই তোমরা যেই টেন্সটা বসাবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অলরেডি ইয়েট এখানে লিখে দিচ্ছি কি? অলরেডি অথবা জাস্ট নাও, ইয়েট, এগুলো থাকলে কি বসাবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আচ্ছা। আওয়ার গভর্নমেন্ট অলরেডি, তাহলে কি হবে? গভর্নমেন্ট হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন, ঠিক আছে না? টেক, রাইট, টেকেন। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন, তাহলে তুমি অলরেডি দেওয়া আছে, হ্যাজ টেকেন দিবা, হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভস, মানে হচ্ছে পদক্ষেপ, ইন ডিফারেন্ট সেক্টরস, আমাদের সরকার ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছে, সো দ্যাট যাতে উইমেন ক্যান, যাতে মেয়েরা পারে, কি পারে? ড্যাশ পিচ, পিচ মানে হচ্ছে গতি, তাহলে কি পিচ? তাহলে বলছি না মোডাল ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হয়, আর প্যাসিভ করলে মোডাল প্লাস বি প্লাস ভি3, মোডালের সাথে শুধু বেস ফর্ম, আর যদি প্যাসিভ হয় তাহলে মোডাল প্লাস বি প্লাস ভি3। ভাই আরেকবার লিখে দিচ্ছি, খেয়াল করে এখানে, না তোমরা আবার ভুলে যাবা। তাহলে শুধু অ্যাক্টিভে কি হবে? অ্যাক্টিভে হবে হচ্ছে মোডাল ভার্ব, না মোডাল ভার্ব লিখি না, মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? আর প্যাসিভে কি হবে? প্যাসিভে খেয়াল করে কি হবে? প্যাসিভে হচ্ছে মোডাল প্লাস বি প্লাস ভি3।
তাহলে এগুলো আরও একবার লিখে দিলাম যেন তোমার কোনোভাবে এগুলো ভুল হওয়ার সুযোগ না থাকে। ওকে, তাহলে খেয়াল করে আমরা কোথায় আছি দিয়ে, তাহলে ক্যান কিপ পিচ, কিপ পিচ মানে হচ্ছে গতি রেখে চলা, সমান তালে চলা। তাই কি করতে হবে, সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে যেন মেয়েরাও সমান তাল মিলিয়ে চলতে পারে পুরুষের সাথে। বাট আওয়ার সোশ্যাল সেট আপ, কিন্তু আমাদের যে সামাজিক ব্যবস্থাটা ইজ ড্যাশ আ ব্যারিয়ার ইন ডিফারেন্ট ওয়েজ। ইজ কি হবে বলো, ইজ এনশিওর আমাদের উত্তর হয়ে গেছে, টেক হয়ে গেছে, ইমেজিন হয়ে গেছে, রেফার হয়ে গেছে, কিপ হয়ে গেছে, ট্রিটেড হয়ে গেছে, এস্টাবলিশ, তাহলে ক্রিয়েটিং হবে, রাইট? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্রিয়েটিং। আওয়ার সোশ্যাল সেটআপ ইজ ক্রিয়েটিং আ ব্যারিয়ার ইন ডিফারেন্ট ওয়েজ। আমাদের সামাজিক ব্যবস্থাটা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন বাধা সৃষ্টি করছে। তাহলে ইজ ক্রিয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্রিয়েটিং, সৃষ্টি করছে। ওকে, উই শুড ব্রডেন আওয়ার, উই শুড মোডাল ভার্ব, তাহলে কি বলেছি, মোডালের পরে ভার্বের বেস ফর্ম ব্রডেন বেস ফর্মে আছে। ব্রডেন মানে হচ্ছে বৃদ্ধি করা, তাহলে কি হবে এখানে ব্রডেন। উই শুড ব্রডেন আওয়ার আউটলুক, আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বৃদ্ধি করতে হবে, বড় করতে হবে। অ্যান্ড কাম ফরওয়ার্ড টু, আর কোনটা আছে রে ভাই, আরেকটা বাকি আছে, টু এলিমিনেট জেন্ডার। তে টু এর পরে বলছি না, টু এর পরে টু প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম এলিমিনেট বেস ফর্মই আছে। তাহলে এলিমিনেটের সাথে এসটেস কিচ্ছু হবে না। ওকে, এই হচ্ছে আমাদের আজকের মতো ক্লাসের প্রায় শেষ অংশ। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে জানাতে পারো। রাইট ফর্ম ভার্বের রুলসটা বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিসটা। ওকে বাচ্চা, দেখা হচ্ছে পরবর্তী মঙ্গলবার। আর সবাই চেষ্টা করছে রাইট ফর্ম ভার্বের আরও অনেক প্রবলেম নিজেরা সলভ করতে হবে। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবে যে তুমি যখন কোয়েশ্চেন সলভ করবা নিজে অ্যান্সার করতে যাবা না। আমি তো তোমাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছি কীভাবে সলভ করতে হয়। তুমি নিজে যে কোনো টেস্ট পেপার নিয়ে, যে কোনো গাইড নিয়ে নিজে চেষ্টা করবা প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে তোমার সেন্সে তুমি কতটুকু অ্যান্সার করতে পারছো। এই যে নিজে যদি অ্যান্সারটা করতে পারার সক্ষমতা হয় তখন মনে করবা যে তুমি ট্রুলি শিখছো। মানিক ভাইয়া বলি, যেই বলি, যতটা শিখাই দেখ না কেন, এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি কতটুকু প্র্যাকটিস করতে পারতেছো। আমরা সেন্সটা দিয়ে দিই, টিচারের কাজ কিন্তু তোমাকে বোঝানোর ধারণাটা দিয়ে দেওয়া। তুমি প্র্যাকটিস করে নিজেকে আরও সমৃদ্ধ করবা, আরও রিচ করে তুলবা। যাই হোক, তোমরা আরও অনেক প্রবলেম সলভ করো, আরও অনেক প্রবলেমে পড়ো, সেটাই আশা করি। যত প্রবলেমে পড়বা তত অ্যাকসেপ্ট করবা, প্রবলেমকে চ্যালেঞ্জ করবা। পরবর্তী ক্লাসে হবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস, অনেক বড়, খুব সুন্দর একটা ক্লাস হবে। আর এর পরবর্তীতে দশম, আজকে তো নবম লেকচার গেল, আমাদের আর ক্লাসগুলো একটু দেখে নিই। আমার আর 2টা ক্লাস বাকি আছে সম্ভবত। আজকে গেল নবম লেকচার, 10-11 লেকচার 11 পর্যন্ত হবে, তাই তো? তাহলে আমাদের আর 2টা লেকচার বাকি আছে। একটা লেকচার করবো কমপ্লিট সেন্টেন্স, আরেকটা লেকচার করবো হচ্ছে আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে বাচ্চারা? আর তার মাঝখানে কোনো দিন যদি সুযোগ পাই আমরা একদিন আমরা কিছু উইথ ক্লোজ উইদাউট ক্লোজ ক্লাসের মধ্যে আমরা সলভ করে দেখাবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের সাথে আলোচনা। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ভাই ক্লাস তো আগুন ছিল। ওকে, দোয়া করো ভাইয়ের জন্য। আর তোমরা সুস্থ থাকো এবং বেশি বেশি প্রবলেম সলভ করো। এভরিওয়ান টেক কেয়ার অ্যান্ড স্টে উইথ বন্দে পাঠশালা। আসসালামু আলাইকুম।